হঠাৎ সামনে এসে দাঁড়ালো বৃষ্টির মামাতো ভাই সাজিদ, যে বৃষ্টিকে ছোটবেলা থেকে পছন্দ করে। সাজিদের হাতে বড় একটা ধারালো ছুরি। সাজিদ কিছু না বলেই সেই ছুরি দিয়ে টানা কয়েকটা আঘাত করে ফেললো রাতকে। রাতের শরীরের রক্তে সেই জায়গাটা ভেসে যাচ্ছে। একসময় সেই জায়গাটা নদী হয়ে গেল রাতের রক্তে। তার উপরে একটা নৌকা ভেসে বেড়াচ্ছে। সাজিদ বৃষ্টিকে নিয়ে সেই নৌকায় উঠে বসলো। সাজিদ সেই নৌকা নিয়ে বৃষ্টিকে নিয়ে চলে যাচ্ছে। রাত এক হাত বাড়িয়ে আছে বৃষ্টির দিকে। ধীরে ধীরে সেও ডুবে গেল সেই রক্তের সাগরে। রাত রাত বলে জোরে জোরে চিৎকার দিচ্ছে বৃষ্টি, কিন্তু সেই চিৎকারের আওয়াজ সাজিদের কান অব্দি পৌঁছেছে না। একসময় রাতকে আর দেখা যাচ্ছে না। রক্তের নিচে ডুবে গেছে সে। আর সেই রক্তের উপর দিয়ে সাজিদ নৌকায় করে বাড়ি নিয়ে যাচ্ছে বৃষ্টিকে। হঠাৎ রাত বলে চিৎকার দিয়ে বিছানায় বসে পড়লো বৃষ্টি। রাত প্রায় 3টা ছুঁই ছুঁই। রাত তখন বারান্দায় বসে বৃষ্টি দেয়া সেই গিটারটা বাজাচ্ছিল। যেখানে যায় সেই গিটারটা সাথে থাকে তার। হঠাৎ বৃষ্টির এমন চিৎকার শুনে ছুটে এলো রাত। রাতকে দেখে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলো বৃষ্টি। তোমার কিছু হয়নি তো রাত? তুমি ঠিক আছো তো? আমি তোমাকে হারাতে চাই না। বলো না, আমায় রেখে কোনোদিন কোথাও যাবে না তুমি? বলো না। রাত দেখলো বৃষ্টির শরীরটা থরথর করে কাঁপছে। মুখেও ভয় স্পষ্ট, গলায়ও ভয়ের আতঙ্ক। ভয়ে কথা বেরোচ্ছে না মুখ দিয়ে। রাত বুঝতে পারলো বৃষ্টি হয়তো কোনো দুঃস্বপ্ন দেখেছে, তাই এভাবে ভয়ে কাঁপছে। বৃষ্টিকে শান্ত করার চেষ্টা করছে রাত। এই তো, আমার কিচ্ছু হয়নি। তুমি স্বপ্ন দেখছো? এই তো, আমি চোখ খুলে তাকিয়ে দেখো। বৃষ্টি কাঁপা কাঁপা গলায় বলে ওঠে। না, এটা স্বপ্ন নয়। বাবার অনেক ক্ষমতা, সে পারে না এমন কোনো কাজ নেই। সাজিদ, ও খুব খারাপ। আমি চোখ খুলবো না। চোখ খুললেই তুমি হারিয়ে যাবে। চোখ খুলে একবার দেখোই না, আমি তোমার কাছেই আছি, হারিয়ে যাব না। ভয় পেও না, চোখ খুলে দেখো একবার। বৃষ্টি মিটমিট করে চোখ খুলে তাকালো রাতের দিকে। দেখে সে রাতের বুকে মুখ গুজে আছে। রাত আস্তে করে বলে ওঠে। রিল্যাক্স, তুমি যে জন্যই ভয় পাও না কেন, এটা শুধুই স্বপ্ন ছাড়া আর কিছু নাই। তুমি বারান্দায় থেকো না, আমার পাশেই বসে থাকো, যেন আমি বুঝতে পারি তুমি আমার পাশে আছো। ওকে ওকে, এখন ঘুমাও, ভয় দূর করো, আমি তোমার পাশেই আছি। বৃষ্টিকে শুয়ে দিয়ে তার পাশে বসে আছে রাত। শরীরটা জমে ঠান্ডা হয়ে আছে বৃষ্টির। মাথায় হাত বুলিয়ে দিয়ে ভয় কাটানোর চেষ্টা করছে রাত। বৃষ্টির মাথায় হাত বুলাতে বুলাতে কখন যে নিজেও ঘুমিয়ে পড়লো তা খেয়াল করেনি রাত। সকালে ঘুম ভাঙতেই শরীরে কিছু উষ্ণ তাপ অনুভব করলো রাত। কারো গরম নিঃশ্বাসটা বরাবরই তার বুকে এসে পড়ছে। ভালোভাবেই চোখ খুলতেই দেখে বৃষ্টি তাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। এখনো ঘুম ভাঙেনি মেয়েটার। বুক থেকে আলতো করে সরিয়ে দিয়ে বিছানা থেকে নেমে গেল রাত। নিচে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল বৃষ্টির মুখের দিকে। গভীর একটা মায়া কাজ করছে ওই মুখে। একদম বাচ্চাদের মতো ঘুমোচ্ছে সে। সকালের সূর্যটা উঠে কিরণ ছড়িয়ে দিচ্ছে প্রকৃতিতে। বৃষ্টিতে ভেজা পাতাগুলো ঝিকঝিক করছে সেই আলোয়। যেন সবকিছু ধুয়ে মুছে হয়ে উঠল এক রঙিন সকাল। ফ্রেশ হয়ে বৃষ্টির পাশে বসলো সে। বৃষ্টিকে কয়েকবার ডাক দিল। বৃষ্টি ঘুমু ঘুমু চোখে বলে ওঠে। যা তুই, আমি আসছি। ডিস্টার্ব করিস না, একটু ঘুমাতে দে। রাত মুচকে হাসি দিয়ে বলে উঠল। আর ঘুমোতে হবে না, দিন হয়ে গেছে, এখন ওঠো। হঠাৎ বৃষ্টির খেয়াল হলো এটা তো রাত। হৃদ মনে করে তুই তুই করে বলে ফেললো সে। বৃষ্টিও ফ্রেশ হয়ে সকালের নাস্তা করে নিল দুজন একসাথে। কাপড় চোপড় গোছাচ্ছে রাত। পাশ থেকে বৃষ্টি বলে ওঠে। কোথায় যাচ্ছ? কেন, বাড়ি ফিরতে হবে না? একটা অনুরোধ করি। কি? গতকাল থেকে এখন পর্যন্ত সময়টা আমার জীবনের বেস্ট সময় ছিল, তুমি পাশে ছিলে বলে। আর বাসা থেকে দুদিনের কথা বলে বেরিয়েছি, আরও একদিন বাকি আছে। চলে গেলেই তো সব আগের মতো হয়ে যাবে। প্লিজ, আজকের দিনটাও আমি তোমার সাথেই কাটাতে চাই। না করো না, প্লিজ প্লিজ। কিভাবে বলবে বুঝতে পারছে না বৃষ্টি। লাইফে প্রথম এমন কোনো সিচুয়েশন। তবুও বুকের সাহস নিয়ে বলে দিল মনের মাঝে জমিয়ে রাখা না বলা কথাটা। কালকের সেই প্রথম দিন, যেদিন তুমি আমার হাতটা ধরে অনেকটা পথ নিয়ে এসেছিলে, তারপর থেকে হালকা কথা, তোমার সব অ্যাটিটিউড, সব মিলিয়ে মুগ্ধতায় তোমার প্রতি দুর্বল হয়ে পড়েছে এই অশান্ত হৃদয়। না বলা কথাটা বলার সাহস ছিল না বলে বন্ধুত্বের জায়গা নিয়েছিলাম। কিন্তু বিশ্বাস করো, আমি তোমায় কখনোই বন্ধুর চোখে দেখিনি। ভেবেছি এর চেয়ে বেশি কিছু। শত চেষ্টা করেও না বলা কথাটা বুকের মাঝে জমা করে রেখেছিলাম দিনের পর দিন। বলতে পারতাম না তোমাকে, হারিয়ে ফেলার ভয়ে। সবাই তোমাকে যেমন রাত নামেই ডাকে, তেমনি আমি তোমার অন্য একটা নামে ডাকি। সেই নামটাও যেমন অপ্রকাশিত ছিল,
তেমনি করে অপ্রকাশিত ছিল আমার প্রতিটি ভালোবাসার বার্তা, যা হয়তো কখনো তোমার মন অবধি স্পর্শ করেনি। জানি না ভালোবাসার প্রতি তোমার কিসের এত অভিযোগ, আর তা জানতেও চাই না। বিশ্বাস করো, আমার ভালোবাসায় কোনোদিন কোনো জটিলতা খুঁজে পাবে না তুমি। মনটা উজাড় করে ভালোবাসতে চাই তোমায়, সারাটা জীবন তোমার সাথে থাকতে চাই, একসাথে বাঁচতে চাই দুজন। দুটি ভিন্ন দেহে একটাই অন্তর গড়ে তুলতে চাই আমি। দু হাত এক করে তোমার সাথে হাঁটতে চাই কোনো এক অফুরন্ত পথ। আই লাভ ইউ রাত, সারাটা জীবন নিজের করে ভালোবাসতে চাই তোমায়। ডু ইউ লাভ মি? চোখের কোণায় পানি চলে এলো রাতের। কারো ভালোবাসা ছাড়া একাই বড় হতে হয়েছিল তাকে, কখনো পায়নি কারো ভালোবাসা। আজ হঠাৎ এমন করুণ কণ্ঠে কারো মুখে ভালোবাসার কথাটা শুনে অশ্রুমালা আটকে রাখতে পারছে না সে। কিন্তু সেই চাপা কান্নাও বৃষ্টি পানির সাথে ধুয়ে মুছে মাটিতে মিশে যাচ্ছে। বৃষ্টি মুখে হাসি টেনে মাথাটা একটু নেড়ে চোখ বরাবর তাকিয়ে আছে উত্তর অপেক্ষায়। বৃষ্টি হাতটা ধরে দাঁড় করিয়ে পাগলের মতো জড়িয়ে ধরে রাত। চোখের পানি ঝরছে অঝরে, যাকে বলে সুখের কাঁটা। রাতে জড়ি ধরা দেখে উত্তর পেয়ে গেল বৃষ্টি। সেও জড়ি ধরে আছে রাতকে। কিছুক্ষণ ওভাবেই থাকে দুজন। বৃষ্টিকে বুক থেকে সরিয়ে কপালে আলতো করে একটা চুমু এঁকে দেয় রাত। করুণ কণ্ঠে বলে ওঠে রাত। কখনো ছেড়ে যেও নাই ভালোবাসাকে, পাগল হয়ে যাব আমি। রাতের দিকে চেয়ে বৃষ্টিও বলে ওঠে কথা দিচ্ছি, কখনোই ছেড়ে যাব না। একে অপরের ছায়া হয়ে থাকবো সব সময়, একসাথে বাঁচবো সারাটি জীবন। প্রয়োজনে মরলে একসাথে মরবো দুজন। এই বিচ্ছেদ একমাত্র মৃত্যুতেই হবে। রাত বৃষ্টির মুখটা হাতের আঙ্গুল দিয়ে অফ করে দিয়ে বলে ওঠে এভাবে বলো না বৃষ্টি, ইমোশন নয়। আমি চাই সম্পর্কের শুরু ও শেষটা মধুময় হোক। বৃষ্টি করুণ সুরে বলে ওঠে যদি কেউ আমাকে তোমার কাছ থেকে নিয়ে নিতে চায় তখন? পারবে না, বুকের ভিতরে লুকিয়ে রাখবো তোমায়, খুঁজেই পাবে না। রাতের কথা হেসে দেয় বৃষ্টি, আবারও জড়িয়ে ধরে রাতকে। বন্ধুরা এসে সেলিব্রেট করছে তাদের। ভিজতে ভিজতে দুজনে একসাথে হেঁটে হেঁটে প্রায় বাড়ি পর্যন্ত চলে এসছে। আজ এত দূর রাস্তাটাও খুব কম মনে হলো তাদের কাছে। বিদায় নিয়ে ভিতরে চলে যাচ্ছে বৃষ্টি। গেট পর্যন্ত গিয়ে আবারও ফিরে তাকালো বৃষ্টি, একটা হাসি দিয়ে বলে ওঠে ফোনে কথা হবে। রাত হাতের ইশারায় বলে বুঝিনি। বৃষ্টির শব্দে কিছু বুঝেনি সে। বৃষ্টি একটা হাসি দেবে কানে আঙ্গুল দিয়ে ইশারায় বুঝিয়ে দেয় ফোনে কথা হবে। রাতও সম্মতি জানায়। বুকে দু হাত গুজে নিজের রুমের বারান্দা থেকে সব দেখে যাচ্ছে হৃদ। হৃদ ভালোই বুঝতে পারছে এটা কোনো সাধারণ ব্যাপার নয়, এটা সাজিদ নামক ঘূর্ণিঝড়ের আগাম বার্তা। ঘরে এসে ফ্রেশ হয়ে খাওয়া শেষ করে রুমে বসে ফোন টিপছে বৃষ্টি। রাতকে ফোন দিতে যাবে তখনই হৃদ দরজার সামনে এসে বলে আপু আসবো? আয়। হৃদ গিয়ে বসে বৃষ্টির পাশে। হৃদের মাঝে আজ কোনো চঞ্চলতা দেখা যাচ্ছে না। চঞ্চলতা দেখছে না বৃষ্টি। হৃদ দুই টাইমে এমন থাকে, কোনো বিষয়ে সিরিয়াস থাকলে আর কোনো আকাম করে এলে। বৃষ্টি ফোনের দিকে তাকিয়ে বলে ওঠে আজ কি আকাম করলি আবার? না। বৃষ্টি এবার বরাবর হৃদের দিকে তাকায়। তাহলে এমন চুপচাপ কেন? আপু একটু বেশি হয়ে যাচ্ছে না? কি ব্যাপার? রাতে ভাইয়াকে নিয়ে বলছি আমি। তুই কিভাবে জানলি রাতের কথা? একটা তাচ্ছিলে হাসি দেয় হৃদ। আমি কি করে জানলাম? আসলি আপু, আমি তোর ভাই, আর আমার বোনের ব্যাপারে আমি খোঁজ খবর রাখবো না? আমার বোনটার কোনো বিপদ হচ্ছে কি না, ভুল মানুষের সাথে চলছিস কি না, আর 2 দিন আগে যে ঘুরতে গেছিলি, কোথায় ঘুরতে গেছিলি, কোথায় থেকেছিলি, সবই আমি জানি। 2 দিন তুই রাত ভাইয়ের সাথেই ছিলি। তুই কি আমায় ভুল বুঝছিস হৃদ? না আপু, আমি জানি আমার বোনটা আর যাই করুক ফ্যামিলির সম্মান নষ্ট করবে না, এমন কোনো কাজ সে করবে না। খুব বড় হয়ে গেছে আমার ভাইটা। 2 দিন পর কলেজে ভর্তি হবো, এখনো কি বাচ্চা মনে হচ্ছে? তুই আমার কাছে সব সময়ই বাচ্চা, তাই তো আমাকে এত জ্বালানোর পরেও তোকে ক্ষমা করে দিই। আর তুই রাতকে চিনিস কিভাবে? তোকে তার নাম ও তার সম্পর্কে কিছুই বলিনি। সেদিন তোর আর রাত ভাইয়ের কে নিয়ে আমার প্রথম সন্দেহ হয়েছিল, ঠিক সেদিনই আমি রাতে ভাইয়ের ব্যাপারে সব খোঁজ খবর নিয়েছি। ছেলেটা ভালো, পূর্বের কোনো মেয়ে ঘটিত ব্যাপারে জড়িত ছিল না, শান্ত স্বভাবের ভদ্র একটা ছেলে রাত ভাইয়া। আমার পক্ষ থেকে পুরোপুরি মেনে নিলাম, কিন্তু 3 বছর পূর্বে কাহিনীটা কি তোকে আবার নতুন করে মনে করে দিতে হবে? আমার সব মনে আছে হৃদ। তোর হাতটা ধরেছি ছিল বলে সেই পিন্টু ভাইয়াকে সাজিদ ভাইয়া কি করেছিল? যদি সাজিদ ভাইয়া রাত ভাইয়ার সাথে এমন কিছু করে বসে? পেয়েছেটা কি ওই সজীব? সব সময় যাই বলবে তাই করব, সে যা চাইবে তাই হবে। ওর প্রতি বিরক্ত হয়ে গেছি আমি।
টেনশন নিস না আপু, আমি সবসময় তোর সাথে আছি। আমার বোনটার লাইফে সুখী হোক এটা আমি চাই। আর আমি সবসময় ফানি মুডে থাকি। তার অর্থ এই নয় যে আমি এসবের আবেগে বসে বলছি। যখন আমি ফাজলামির মুডে থাকি তখন আমি ফাজিল, আর যখন সিরিয়াস মুডে থাকি তখন আমি পুরোপুরিভাবেই সিরিয়াস। তোর সুখের জীবনে আমি যদি কেউ বাধা হতে আসে, যদি কারোর জন্য তোর মনে একটুখানি আঘাত লাগে, তবে সেটা সাজিদ হোক আর অন্য কেউ হোক, সে আমার আসল রূপটা দেখতে পারবে। এখন ছোট বলে সব না বোঝার ভান করে বসে আছে। সময়ের সদ্ব্যবহারটা সকলেই দেখতে পাবে। সিরিয়াস মুড নিয়ে রুম থেকে হরন করে বেরিয়ে গেল হৃদ। বৃষ্টি ফোন দিল রাতকে। কি করো? এই তো বৃষ্টি শেষ, তাই ছাদে একটু হাঁটাহাঁটি করছি। তুমি? আমি শুয়ে আছি। বা রে, এত অলস হলে আমার বাচ্চা কাচ্চাগুলো সামলাবে কি করে? রাতের কথায় একটু বিষম করে বৃষ্টি। লজ্জায় কিচ্ছু বলছে না সে। রাত আবারও বলে ওঠে, কি হলো, বাচ্চার কথা শুনে চুপ হয়ে গেলে যে? তা না, কিন্তু এভাবে বলো না, আমার লজ্জা লাগে। এখন থেকে আমার সব কথাতেই লজ্জা পাওয়ার মতোই হবে। লজ্জা পাওয়ার মুহূর্তটাই বারবার দেখতে চাই তোমায়। আর লজ্জাই তো নারীর অলংকার। আজ রাত তাড়াতাড়ি বাড়ি আসায় লাফিয়ে উঠল পলি চৌধুরী। তার ধারণা নিশ্চয়ই আজ কোনো আকাম করে তাড়াতাড়ি বাসায় চলে এসেছে রাত। ইদানিং রাতের সাথে ভালো যাচ্ছে না পলি চৌধুরীর। এ নিয়ে অতিষ্ঠ হয়ে পড়ল রুদ্র চৌধুরী। যে ছেলে খুশির জন্য সব মেনে নিচ্ছে সে, আর সেই ছেলের সাথে পলির এমন দুর্ব্যবহার। সব ভেবে চিন্তে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছালো রুদ্র চৌধুরী। পলির সাথে ডিভোর্সের সিদ্ধান্ত নিল সে। ডিভোর্সের কথা শুনে রুদ্র চৌধুরীর হাতে পায়ে ধরলেও সে তার সিদ্ধান্তে অটল থাকলো। কারণ এর আগেও বহুবার সতর্ক করেছে পলিকে। সে ভালোই বুঝতে পেরেছে পলির স্বভাব চরিত্র কুকুরের লেজের মতোই, 12 মাস তেল মাখলেও সেটা কখনো সোজা হবে না। পলির সাথে ডিভোর্সের পর রাতের সাথে আবার ভালো সম্পর্ক গড়ে উঠেছে রুদ্র চৌধুরীর। সুখে থাকার জন্য এর চাইতে বেশি কিছুর প্রয়োজন মনে করছে না সে। এভাবেই কাটছে সময়। হৃদের খুনসুটি প্রেম, রাত বৃষ্টির গভীর প্রেম, ভালোই চলছে সব। পার হয়ে গেল 1টি বছর। হৃদ এখন কলেজের স্টুডেন্ট, রাতও এখন বৃষ্টির 2য় বর্ষের মাঝামাঝি। ওদিকে সাজিদের পড়াশোনাও প্রায় শেষ, হয়তো খুব শীঘ্রই ফিরছে দেশে। ফল কাটতে গিয়ে হাতের চুড়ি ঘষে যায় বৃষ্টির মা নয়নতারা বেগমের। বেশি কেটে যাওয়ায় রক্ত বন্ধ করতে কষ্ট হচ্ছে। একসময় রক্ত বন্ধ হলেও অজ্ঞান হয়ে যায় নয়নতারা বেগম। রাত হওয়ায় সব মিলিয়ে একটা হ্যানত্যান অবস্থা। ঋতু তার বাবা মিলে হসপিটালে নিয়ে যায় তাকে। বৃষ্টি বাসায় ছিল। তার বাবা নাজিম সাহেব কয়েকজন ছেলে রেখে যায় তাকে পাহারা দেওয়ার জন্য। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, সাথে চমকাচ্ছে বিদ্যুৎ। ঘরে একা একা ভীষণ ভয় করছে বৃষ্টির। সবচেয়ে বেশি ভয় করছে তার বাড়িতে পাহারা দেওয়ার ছেলেগুলোর উপর। বাইরের লোক আর যাই হোক, বিশ্বাস করাটা মুশকিল। তার উপর আবার এই বৃষ্টির রাত, আরো সে পুরো ঘরে একা। রাতকে ফোন দিল বৃষ্টি। আমার ভীষণ ভয় হচ্ছে রাত। কেন, কিছু হয়েছে? রাতকে সব খুলে বলল বৃষ্টি। রাত ঠান্ডা মাথায় বলে উঠল, রাতে খেয়েছো? হুম। তাহলে নির্ভয় ঘুমিয়ে পড়ো। কিচ্ছু হবে না, এগুলো তোমার মনের ভয়। ফোনটা অফ হয়ে যায় বৃষ্টির। চার্জ শেষ। এবার ভয়টা আরো বেড়ে যায় তার। ভেবেছিল রাতের সাথে কথা বলতে বলতে অনেকটা সময় পার করে দিতে পারবে সে, এখন তাও শেষ। কিছুক্ষণ পর বারান্দায় কারো ছায়া ভালোভাবেই দেখতে পেল সে। বিদ্যুৎ চমকার আলোয় কেউ একজন বারান্দায় হাঁটাহাঁটি করছে। রাতের সাথে কথা বলার আগেও হালকা পাতলা দেখেছে, কিন্তু তা মনের ভুল ভেবে নিয়েছে সে। কিন্তু এখন ভয়টা পুরোপুরি ঢুকে গেল তার মনের মাঝে। কম্বল মুড়িয়ে শুয়ে থাকলো সে। কিছুক্ষণ পর এবার স্পষ্ট দেখতে পেল তাকে। কেউ একজন দাঁড়িয়ে আছে বারান্দায়। এবার ভীতু পায়ে বারান্দায় যেতে চোখ কপালে উঠে যায় বৃষ্টির। রাত দাঁড়িয়ে আছে বারান্দায়, কাক ভেজা হয়ে আছে সে। তার মানে রাতের সাথে কথা বলার আগেও রাত এখানেই ছিল। ভয়েও এমন অবস্থা সামলাতে না পেরে রাতকে গিয়ে জড়িয়ে ধরে বৃষ্টি। তুমি এসেছো অথচ আমাকে তখন ফোনে বলনি কেন? ভাবলাম তুমি ঘুমাবে, আর আমি এখান থেকেই পাহারা দিয়ে যাব। তোমায় ভয় পেলে তো দারুণ লাগে। আমি ওসব ভয় টয় পাই না। বৃষ্টি চৌধুরী এত ভীতু না। মির্জা থেকে চৌধুরী হয়ে গেলে কখন? বারে, মেয়েদের কি সবসময় এক পরিচয় থাকে? নিজস্ব কোনো পরিচয় থাকে না মেয়েদের। যখন তোমার বউ হয়ে তোমার বাড়ি যাব, তখন তো সবাই তোমার পরিচয়ে সবাই আমাকে চিনবে। রাত চৌধুরী, বৃষ্টি চৌধুরী, সিম্পল। আর যাই বলো, তুমি কিন্তু এখনো ভয়ের মধ্যে আছো। একবার বললাম না, ওসব ভয়টয় এই বৃষ্টি চৌধুরী কেয়ার করে না। একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলতে বলতে রুমে ঢুকে গেল বৃষ্টি। পুনরায় পেছনে ফিরতেই রাতকে আর দেখতেই পেল না বৃষ্টি, বারান্দায়ও নেই। ভয় এবার আরো বেড়ে গেল বৃষ্টির। কার সাথে কথা বললে এতক্ষণ? হ্যাঁ, ভূত নয় তো আবার? ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে বৃষ্টির। হঠাৎ পেছন ফিরতেই রাতের সাথে ধাক্কা খেল সে। শুধু শুধু ভয় দেখাও কেন?
রাত একটু হেসে বলে ওঠে। হায় রে সাহসী রে। সাজিদ আসছে আর কয়েকদিন পর। মায়ের মুখে এমন একটা কথা শুনে ভয়ে আটকে ওঠে বৃষ্টি। তবুও কিচ্ছু বলল না সে। আর যাই হোক, রাতের সাথে আগের মতো মিশতে পারবে না সে, এটা ভালোই বুঝতে পারছে বৃষ্টি। রাতকে ফোন দিয়ে একটা অনুরোধ করে বৃষ্টি। প্লিজ রাত, এই কয়দিন আমি তোমার পাশে থাকতে চাই। কোথাও নিয়ে চলো আমাকে। তোমার সাথে দূরত্ব বেড়ে গেলেই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। প্লিজ কয়েকদিনের জন্য এমন জায়গায় নিয়ে চলো যেখানে শুধু তুমি আর আমি থাকবো। রাত ঠান্ডা মাথায় বলে ওঠে। কখন যাবে? এই 2-1 দিনের ভেতরেই নিয়ে চলো। একই কলেজে ভর্তি হলো হৃদ ও শুভ্রতা। এখন আর ফাঁকি দিয়ে দেখতে যেতে হয় না শুভ্রতাকে, তার পাশেই থাকে এখন সব সময়। ক্যান্টিনে বসে আছে হৃদ। সামিও এসে বসে তার পাশে। দোস্ত, একটা কথা শুনলি? হৃদ আর চোখে দেখায় সামির দিকে। কি খবর? তোর গার্লফ্রেন্ড সুব্রতার কথা। কিছুক্ষণ আগেই তো কথা হচ্ছে আমার সাথে, এখন আবার কি আগাম করলো? আরে অকাম করিনি, সুব্রতাকে আজ প্রপোজ করেছে রাজীব। সামির কথা শুনে এক পায়ে দাঁড়িয়ে যায় হৃদ, যেন কেউ তার হৃদপিণ্ডে আঘাত করেছে। সামি বলে ওঠে। আরে রেগে যাস কেন? সুব্রতা বলে দিয়েছে ওর বিয়ে ব্যাস। হৃদ আরো উত্তেজিত হয়ে বলে ওঠে। চল আমার সাথে। কোথায়? ওই শালা কলিজা কত বড় দেখে আসি। আমার কলিজায় হাত দেওয়ার সাহস কি করে হয় ওর মতো ছেলে? থাক, বাদ দে এসব। বাদ দে মানে? তোর ওকে সীমিত আকারে একটা শিক্ষা দিয়ে আসি। ওই শালার পরীক্ষা আজ নিজের হাতে জবাই দিব। ওই দাঁড়া, রাজীবের তো কোনো গার্লফ্রেন্ড নেই। ফাঁকি কাকে বলছস তুই? ওই শালার প্রক্রিয়া আজ নিজ হাতে জবাই দিব। আরে ধুর, গার্লফ্রেন্ড না, পক্ষী হচ্ছে বংশ প্রদীপ জ্বালানোর লাইটার। অবশেষে বৃষ্টি করুণ আবদারের কাছে হেরে গেল রাতের চিতাধারা। রাত বাইরে গিয়ে কিছু জামা কাপড় কিনে আনলো বৃষ্টির জন্য। রাত বৃষ্টিকে নিয়ে পার করে দিল আরো একদিন। যতই রাতের কাছে থাকছে ততই লোভের পাল্লা ভারী হচ্ছে বৃষ্টির। এটা লোভ নয়, এক প্রকার নেশা, রাতের সাথে থাকার নেশা। রাতের কাছেও এই 2 দিনের জন্য মনে হয়নি বৃষ্টি তার অন্য কেউ, মনে হয়েছিল খুবই কাছের কেউ বৃষ্টি। বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছে তারা। বৃষ্টির মুখ জুড়ে অভিমানের ছাপ। কেন রাত থেকে বাড়ি দিয়ে আসছে, হ্যাঁ? আর এই দিনের জন্য নিজের পাশে রাখলে কি হয়? রাত কেন বোঝে না? কেন তার কাছে থাকার জন্য নানান অজুহাত খুঁজি? বোঝে না সে, হ্যাঁ? তার কাছে থাকলে আমার পুরো পৃথিবীটাই আপন লাগে, তা কি বোঝে না? চলে যাচ্ছে তারা। সারা রাস্তা চুপটি মেরে বসে আছে বৃষ্টি। পাশ থেকে রাত বলে ওঠে। মন খারাপ? হুম, তাহলে চুপ করে আছো যে? এমনি ভালো লাগছে না। ভালো না লাগার কারণটা কি আমি? না, তাহলে? কিছু না, এমনি। আর কিচ্ছু বলো না রাত। বৃষ্টির নীরবতার ভাষাটা কিছুটা বুঝতে পারছে সে। বাসায় পৌঁছে গেল তারা। বৃষ্টিকে নামিয়ে দিয়ে বিদায় দিল রাত। বৃষ্টি কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়েছিল রাতের দিকে। কিছুক্ষণ নীরবতায় কাটলো তাদের মাঝে। মনে হচ্ছে মুখে নয়, চোখে চোখে কথা হচ্ছে তাদের। এরপর বিদায় নিয়ে ভিতরে চলে গেল বৃষ্টি। রাতও বিদায় নিয়ে রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। কেমন একটা শূন্যতা অনুভব করছে রাতের। মনে হচ্ছে খুব কাছের কিছু একটার মাঝে আবার দূরত্ব বেড়ে গেল। বাসায় প্রবেশ করতেই সোফায় গায়ে এলিয়ে দিল রাত। রৌদ্র চৌধুরী তখন অফিসে। পলি চৌধুরীর চেঁচামেচি কানে আসছে রাতের। মনে হয় রাতকে নিয়ে খেপেছে সে। কিন্তু আস্তে না আস্তে কি এমন করে ফেললো যার জন্য পলি চৌধুরী এমন চিৎকার চেঁচামেচি শুরু করে দিল, হ্যাঁ? পলি এগিয়ে এসে 2টো সিগারেটের প্যাকেট ছুড়ে দিল রাতের সামনে। এ কেমন অসভ্যত রাত! এতদিন যেতাম বাইরে নেশা করতে, এখন দেখি ঘরের মাঝেও এসব হাবি যাবি। সাহস দিন দিন আকাশ ছুঁয়ে যাচ্ছে তোমার। কয়দিন পর তো আমাদের সামনে বসে এসব শুরু করবে। পলির কথা শুনেও চুপচাপ বসে আছে রাত। সবসময় তর্ক করার মুড থাকে না মানুষের। ব্যাগ নিয়ে চুপচাপ নিজের রুমে চলে গেল সে। পলি চৌধুরীর মুখে এর চাইতেও বেশি কথা শুনতো যখন সে আরো ছোট ছিল। কিন্তু এখন তো সে বড় হয়েছে, ভালো মন্দ বোঝার বয়স হয়েছে তার। তাও পলির এমন আচরণ, এটা নিয়ে মাঝে মাঝে অবাক হয় রাত। মাঝে মাঝে এসব কথার প্রতিবাদ করে উঠলেও সেটা তর্ক হয়ে যায়। আর সেই তর্ককে ন্যাশনাল নিউজ বানিয়ে পরিবেশন করে তার বাবার কাছে। মাঝে মাঝে রাতের ইচ্ছে হয় এসব ঝামেলা ছেড়ে অনেক দূরে চলে যেতে, যেখানে এসব কিছুই থাকবে না। রাতে চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে পলি চৌধুরী। পাশ থেকে কাছের মেয়েটা বলে ওঠে। খালাম্মা, ভাইজান মাত্র বাসায় আসছে। এসব কথা তো পরেও কইতে পারতেন, তাই না? আর ভাইজান এখন বড় হয়েছে, তার সাথে এভাবে আচরণ করাটা উচিত না।
পলি রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে শিউলির দিকে। তোর কাছ থেকে এখন সব শিখতে হবে আমার? ওকে, কখন থেকে এসব নিয়ে পড়াবি বল? কাজের সাথে এক্সট্রা টিউশনির মাইনেও পাবি। না খালাম্মা, আমি ওইটা কই নাই। আর এইটা কইতে পারি, আপনার শিক্ষা দীক্ষা কিছুটা থাকলেও জেনারেল নলেজে অভাব আছে আপনার। তোর তো দেখি খুব সাহস বেড়ে গেছে রে শিউলি, আমার মুখে মুখে কথা বলছিস, তাও আবার আমার জ্ঞান নিয়ে। তোর আর এই বাসায় কাজ করতে হবে না, কাল থেকে তোর আর আসতে হবে না। আমিও আর আপনার কাজ করতে চাই না। সারাদিন কুত্তার মতো আচরণ করেন আমার লগে। যদিও আমরা কাজ করে নিজের পেট চালাই, কিন্তু আমাকেও একটা সম্মান আছে, কারণ আমরাও মানুষ। হয়তো আপনাগো মতন এত বিশাল অট্টালিকা নাই, কিন্তু আমরা মানুষদের সম্মান করতে জানি। আমরা কাম করে খাই, ভিক্ষা করে না খাই না। আর কারো কর্মকে ছোট করে দেখবেন না। কাল থেকে তোর আর আসতে হবে না। তোদের মতো মেয়েদের দুদিন কাজে রাখলেই শরীরে পাখা গজিয়ে যায়। কাজ করতে না চাইলে এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা, বের হ। গেট আউট ফ্রম মাই হাউস। চলে যাবো আমি, থাকতে আসি নাই এইখানে। মাসের অর্ধেকের চেয়ে বেশি চলে গেছে। আমার কামের টাকাটা দেন, আমি চলে যাচ্ছি। 1 টাকাও তুই পাবি না। আমার সাথে তর্ক করার সাহস হয় কি করে তোর? যা, বের হ এখান থেকে। ওপর থেকে সবকিছু দেখে যাচ্ছে রাত। সোজা বাবার রুমে গিয়ে আলমারি থেকে কিছু টাকা নিয়ে এসে শিউলির দিকে বাড়িয়ে দেয় রাত। এই নাও, এখানে পুরো 1 মাসের টাকা আছে। আর শুনো, যে তোমার কাজকে সম্মান করতে জানে না তাকেও তোমার সম্মান করার দরকার নেই। যে তোমার সাথে কুকুরের মতো আচরণ করবে তাকে তুমিও ঘোড়ার মতো পিছুপা দিয়ে লাথি দিবে, অন্য কোথাও খুঁজে নেবে। এতেই তোমার সম্মানটা বেঁচে থাকবে। শিউলি টাকা নিয়ে চলে গেল, আর পলি অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে আছে রাতের দিকে। সেদিকে কোনো পাত্তা না দিয়ে সেখান থেকে প্রস্থান করলো রাত। বিকেল স্কুল থেকে বাড়ি ফিরে এখন গেমস খেলছে হৃদ। পাশে বসে দাঁড়ায় বৃষ্টি। এই রিত, ধর আমার বিকাশ নাম্বারে 5,000 টাকা পাঠিয়ে দিয়ে আয়। এত টাকা বিকাশ করে কি করবি তুই? মাঝে মাঝে ফোন রিচার্জ দিতে হয়। এত কথা বলিস না তো, যা রিচার্জ দিয়ে আয়। আর এই 100 টাকায় তুই কিছু কিনে খেয়ে নিস। চা তো আপু, বিরক্ত করিস না। দেখিস না গেম খেলছি, পরে দিব। এখন যা তুই, আর গেম খেলতে হবে না। দেখি ফোনটা আমাকে দে। বিরক্তি মনে বেরিয়ে পড়লো হৃদ। সন্ধ্যা অবধি বসে আছে বৃষ্টি। ফোনের টাকা আসার কোনো নাম গন্ধ নেই। বৃষ্টি অপেক্ষায় আছে রাতের সাথে কথা বলতে। ফোনেও ব্যালেন্স নেই। এদিকে হৃদেরও কোনো খোঁজ নেই। সন্ধ্যার পর বাড়ি এলো হৃদ। হৃদ এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, কিরে, কোথায় ছিলি এতক্ষণ? এই তো আমার বন্ধু স্বামী আছে না, ওর সাথে ছিলাম। তো ফোনে টাকা আসেনি কেন? কিসের টাকা? তোকে যে বললাম বিকাশ রিচার্জ দিতে, সেই টাকা। কখন বললি? একটু আগে তো তুই বললি। এনে ধর, তোর নাকি টাকা লাগবে, এগুলো রাখ। কি, তুই ফোনে টাকা দিসনি? তুই আমার টাকা দিলি হাত খরচের জন্য, আর সেগুলো আমি তোর ফোনে ভরে দিব। মগের মূল্য নাকি? ফোনে পাঠাতে হবে না, তুই আমার টাকা দে আগে। নেই। নেই মানে? নেই মানে নেই। আমার স্কুলের মাঠে একটা ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, সেখানে 4,000 টাকা দিয়ে একটা টিম দিয়ে এসেছি। আর স্বামীর সাথে একটু ঘোরাফেরা করলাম, খেললাম, আর ওই আর কি। 500 টাকার মতো আছে এখন, সেগুলো নিবি? আচ্ছা বাদ দে, এই 500 টাকা নিয়েও আর কি করবি? এগুলো না হয় আমার কাছেই থাক। কথা বলে নাচতে নাচতে উপরে চলে গেল হৃদ। বৃষ্টি রাগী দৃষ্টি তাকিয়ে আছে হৃদের দিকে। জেনে শুনে শিয়ালের কাছে মুরগি জমা রাখলো আজ। রাত তখন গভীর, ঘুম নেই বৃষ্টির চোখে। আর রাত তো এমনিতেও দেরি করে ঘুমায়। মনের মাঝে একটা শূন্যতা কাজ করছে দুজনেরই। গত 2 দিন একসাথে ছিল দুজন, আর আজ ভিন্ন জায়গায়। রাতের চোখে বারবার ভেসে উঠছিল বৃষ্টির ভয়ার্থ চেহারা নিয়ে তাকে জড়িয়ে ধরার মুহূর্তটা। ঘুম থেকে উঠে বৃষ্টিকে আলতো করে বুক থেকে সরানোর মুহূর্তটা আজ আর কোনো কিছুতেই মন বসছে না রাতে। শুধু বৃষ্টির শূন্যতা অনুভব করে যাচ্ছে সে। আর ওপাশে ছটফট করছে বৃষ্টি। রাতকে না বলা কথাটা আর জমিয়ে রাখতে পারছে না বুকে। বারবার মুখ ফুটে বেরিয়ে আসতে চায়। রাত ফোন হাতে নিল। আজ বৃষ্টি একবারও ফোন করেনি। হয়তো তার ফোন নিয়ে অপেক্ষা করছে। বৃষ্টিকে ফোন দিতে যাবে, তখনই দেখে ওপাশ থেকে ফোন দিল বৃষ্টি। উত্তেজিত হয়ে ফোনটা রিসিভ করলো রাত। কারো মুখে কোনো কথা নেই, শুনে চলেছে একে অপরের নিঃশ্বাসের শব্দ। নীরবতা ভেঙে রাত বলে ওঠে, কেমন আছো? ভালো, তুমি? আলহামদুলিল্লাহ। কিছু বলছো না যে? কি বলবো? তাহলে ফোন দিলে যে? তোমার ভয়েস শুনতে ইচ্ছে হচ্ছিল। ও, আর? খেয়েছো? হুম।
শিউলি চলে গেল, আজ তাই পলি চৌধুরী রান্না করছে সব। আর এত কিছুর পরও সেই খাবার নামবে না রাতের গলা দিয়ে, তাই রেস্টুরেন্ট থেকেই খেয়ে এলো সে। সকালের ওই ব্যাপার আর এই ব্যাপার নিয়ে ভালোভাবে নালিশ দিল পলি চৌধুরী, কিন্তু পলির কথায় কোনো কান দিল না রুদ্র চৌধুরী। ইদানিং পলির থেকে দূরে দূরে থাকছে রুদ্র। দিন দিন এত অভিযোগ তার সহ্যের বাইরে, অসহ্য। কিছুক্ষণ ফোনালাপ করে চুপ করে শুয়ে থাকলো দুজনে। কারো চোখে ঘুম নেই, কিন্তু মনে অদ্ভুত প্রশান্তি। রাফিরা তাদের ফেলে চলে যাওয়ার পর রাত ভেবেছিল তাদের পেলে আগে কোনো কথা ছাড়াই ইচ্ছে মতো ধোলাই করবে, কিন্তু চিন্তা ভাবনার ব্যতিক্রম ঘটলো খুব সহজেই। মার দেওয়া ও থ্যাঙ্কস দেওয়ার মাঝামাঝি অবস্থায় আছে সে। যাই হোক, ভালোই হয়েছে। পরদিন কলেজ ছুটির পর মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে বৃষ্টি ও রাত। সবাই চলে গেছে এতক্ষণে। রাফিরা সবাই বসে আছে একটু দূরেই কলেজের বারান্দায়। মাথার উপর দিয়ে বয়ে চলছে ভারী বর্ষণ। কাক ভেজা হয়ে যাচ্ছে দুজনেই, কিন্তু তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই বৃষ্টির। তার আজ দৃঢ় প্রতিজ্ঞা মনের কথাটা খুলে বলবে রাতকে। যাই হয়ে যাক না কেন, আজ আর কোনো বাধা মানবে না সে। এক হাঁটু মাটিতে ফেলে বসে পড়ে বৃষ্টি, তাকিয়ে আছে রাতের চোখের দিকে। রাতও যেন অধিক অবিকার রয়েছে বৃষ্টির মুখ থেকে সে না বলা কথাটা শোনার জন্য। প্রেম ভালোবাসাকে সবসময় ঘৃণা করা মানুষগুলো একসময় গায়কে খুব ভয়ঙ্কর ভাবে ভালোবেসে ফেলে, যেন এটা একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। আজ দেশে ফিরছে সাজিদ। বৃষ্টির বাবা ও সাজিদের বাবা মা গেল তাকে রিসিভ করতে। সকালেই বাড়ি চলে আসবে তারা। সারা রাত ঘুম হয়নি বৃষ্টির, মাথায় দুশ্চিন্তার ভার। কয়েকবার ফোন দিয়েছিল রাত, কিন্তু বৃষ্টির ফোন ধরেনি। ফোন সাইলেন্ট থাকে সব সময়। বারান্দা থাকে, বুঝতে পারেনি যে রাত বারবার ফোন দিচ্ছে। রুমে গিয়ে ফোন হাতে নিয়ে দেখে রাতের 22টা মিসড কল। প্রথমে টানা কয়েকটা, পরে 10-15 মিনিট পর পর আবার দুটো, আবার 15-20 মিনিট পর আবার দুটো। এমন করে বৃষ্টি ফোন দিতে উপাস থেকে রিসিভ করে রাত, যেন সে বৃষ্টির ফোন করার অপেক্ষায় বসেছিল। ফোন ধরছিলে না কেন? কাছে ছিল না তাই বুঝতে পারিনি। তুমি কি কোনো কারণে রাগ করে আছো আমার উপর? না, তেমন কিছু না, এমনি ভালো লাগছিল না তাই। কিছু তো একটা হয়েছে, তাই না? আর তুমি আমার থেকে কথা লুকাতে পারবে না, তা ভালো করেই জানো। সাজিদ ভাইয়া আসছে আজ। এই লোকটার আচার আচরণ আমার একদম ভালো লাগে না। আগেও কেমন লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে থাকতো আমার দিকে। বাবা মায়ের অঙ্গি ভঙ্গিও ভালো মনে হচ্ছে না আমার। তার সাথেই বিয়ে দিতে উঠে পড়ে লেগেছে। মনে হচ্ছে দেশে পা রাখতে কবুল বলিয়ে তার গলায় ঝুলিয়ে দিবে আমায়। তুমি কি চাও? আমি চাই এসব থেকে আর তোমাকে ছাড়াও আমি বাঁচতে পারবো না। আচ্ছা, দেখা করতে পারবে? কখন? এখন। আচ্ছা। সাজিদ আশায় আজ বাড়িতে একটা পার্টির আয়োজন করলো তার বাবা। একমাত্র ছেলে পড়াশোনা শেষ করে বাড়িতে আসছে বলে কথা। বিকেলে বৃষ্টি, হৃদ, তার মা, সাথে হৃদের বন্ধু সামি সবাই চলে গেল মামার বাড়িতে। মামার বাড়ি গেলেও কারোর সাথে তেমন একটা কথা বলেনি বৃষ্টি। বিষণ্ণ মন নিয়ে দাঁড়িয়ে আছে বারান্দায়। সন্ধ্যা নেমে এলো, প্রকৃতিতে চোখ বুলাচ্ছে সে। পেছন থেকে কেউ একজন এসে কোমরে 2 হাত দিয়ে জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নেয় বৃষ্টিকে। তার স্পর্শ ঘৃণা তৈরি করলো বৃষ্টির মনে। এক ধাক্কায় তার কাছ থেকে সরে আসে বৃষ্টি। এটা কেমন অসভ্যতা সাজিদ ভাই? তুমি এখনো সেই ছোটই রয়ে গেলে। ভালোবাসাটাকে অসভ্যতামির সাথে তুলনা করছিস? প্লিজ ভাইয়া, এমন করবেন না আমার সাথে। আপনি কাছে আসলেও আমার অস্বস্তি বোধ হয়। একটা বাঁকা হাসি দেয় সাজিদ। অস্বস্তি হবে, আরো বেশি অস্বস্তি হবে। অস্বস্তির সাগরে ভাসিয়ে দিব তোকে। একবার শুধু বিয়েটা হোক। হাসতে হাসতে ওখান থেকে চলে যায় সাদি। বিষণ্ণ মনে ওখানে দাঁড়িয়ে আছে বৃষ্টি, চোখ দিয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। সাজিদ এভাবে শরীরে হাত দিল, তা ভাবতেই কান্না চলে আসে তার। রাত ছাড়া কেউ এই শরীর স্পর্শ করার অধিকার সে কাউকে দিতে চায় না। অন্য কেউ এই শরীরে অধিকার খাটানোর আগেই যেন তার মৃত্যু হয়, এই কামনাই করে সে সব সময়। কিছুক্ষণ পর রুমে আসে বৃষ্টির মা। বৃষ্টিকে ডাক দিতেই রুমে চলে যায় বৃষ্টি। কি রে, তুই এখনো রেডি হস নাই? মেহমানদের চলে আসার সময় হয়ে গেছে। আমি রেডিই আছি মা, আর সাজুগুজু করে সবার সামনে যাওয়ার প্রয়োজন মনে করছি না আমি। চুপ, একদম চুপ। নে, ফ্রেশ হয়ে এসে এই শাড়িটা পরে নে। সাজিদ নিজে পছন্দ করে এনেছে তোর জন্য। দেখো মা, প্রথমত আমি এই শাড়ি পরবো না, আর আমি এই শাড়ি পরতেও জানি না। আর আমার শাড়ি পরার মতো তেমন কোনো অভ্যাসও নেই। তাতে কি হয়েছে? আমি শিখিয়ে দেব তোকে। আমি শাড়ি পরবো না মা। দেখ বৃষ্টি, আমি এক কথা দুবার বলা পছন্দ করি না। পার্টি প্রায় শুরু হয়ে গেছে। শাড়ি পরে মায়ের সাথে সিঁড়ি দিয়ে নেমে আসছে বৃষ্টি। সাজিদের চোখ পড়ে বৃষ্টির দিকে। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সাজিদ।
সত্যি তার পিচ্চি ফুফাতো বোনটি অনেক বড় হয়ে গেছে আজ। আর শাড়িতে যেন সুন্দর যেন ফুটে উঠেছে দ্বিগুণ। চোখ যেন ফেরাতেই পাচ্ছে না সাজিদ। একটা নির্দিষ্ট জায়গায় চোখ আটকে গেছে তার। পার্টিতে দুজন নতুন মেয়ে দেখতে পাচ্ছে, হৃদ ও সামি। এরা সাজিদের খালাতো বোন, তাদেরই বয়সী। এর মাঝে একজন একটু বেশি সুন্দরী। সামি হা করে তাকিয়ে আছে তার দিকে। মেয়েটার দিকে এগিয়ে যেতেই পেছন থেকে ধরে ফেললো হৃদ। এই কই যাস? লজ্জা করে না গার্লফ্রেন্ড থাকতে অন্য মেয়ের দিকে তাকাতে? সামি একটু হেসে বলে ওঠে, আরে লামিয়া আছে তো, কি হয়েছে? ওটাও ভালো লাগে আমার। হৃদয় এবার তাল মিলিয়ে বলে ওঠে, তাহলে তো ভালোই। আমার সুব্রতা আছে, কি হয়েছে? এটা ভালো লেগেছে আমার। দেখ রোদ, ফাজলামি করিস না। লামিয়ার সাথে আমার পরিচয় কয়েক মাসের। তার সুব্রতাকে তুই ক্লাস 4 থেকেই ভালোবাসিস। 8 বছরের রিলেশনশিপ তোদের। একটা মেয়ের জন্য তুই তাকে দূরে ঠেলে দিবি? দূর বেটা, দূরে ঠেলা দিব কেন? সুব্রতা হলো আমার গোটা একটা দেশ, আর বাকিগুলো হলো থানা, উপজেলা, জেলা। এদিক দিয়ে আসবে, ওদিক দিয়ে চলে যাবে। পটপট করে না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ আমি কি করি। সামি দাঁড়িয়ে আছে ওখানে, আর হৃদ এগিয়ে গেল মেয়েটার দিকে। পকেট থেকে মানিব্যাগটা বের করলো হৃদ। কয়েকটা 1000 টাকার নোট দিয়ে পাখার মতো বাতাস করতে করতে গিয়ে বসলো মেয়েটার কাছে। টাকাগুলো দিয়ে বাতাস করতে করতে বলে ওঠে, কি গরম এই দেশটা, এমন কেন বুঝলাম না। সুইজারল্যান্ড, লন্ডন, আমেরিকা এগুলো তো মাসে 2বার 1বার যাই ঘুরতে। কি সুন্দর ঠান্ডা পরিবেশ, আসতেই মন চায় না। তাছাড়া আমি বেশিরভাগ সময় সুইজারল্যান্ডেই কাটাই। পাশ থেকে মেয়েটা বলে ওঠে, ওয়াও, আপনি সুইজারল্যান্ড থাকেন? হ্যাঁ, ট্রাভেলিং আমার অনেক প্রিয়, কিন্তু ইদানিং সাথে নিয়ে যাওয়ার মতো এমন কেউ তো নেই, তাই একটু বোরিং ফিল হয়। আপনি সিঙ্গেল? হ্যাঁ, আমি পিওর সিঙ্গেল। আমিও সিঙ্গেল। আমি আসলে আপনার মতো একটা মেয়ে খুঁজছিলাম, যে আপনার মতো লাল জামা পরে আমার সামনে এসে দাঁড়াবে, হাতে থাকবে লাল চুড়ি। মানে আমার সাথে আপনার যায়। আমার মতো আপনার মাঝে একটা হাইফাই ব্যাপার আছে। বাই দ্য ওয়ে, ইউ আর সো ভেরি বিউটিফুল। ও, থ্যাংক ইউ। আমাকে আসলে অনেক সুন্দরী মেয়েরাই ফোন নাম্বার দিতে চায়, কিন্তু তাদের কারো মাঝে সেই ব্যাপারটা নেই যা আপনার মাঝে আছে। আপনি আমার দেখার সেরা সুন্দরী। ফোন নাম্বারটা দেওয়া যাবে? কেন নয়, শিওর। নম্বরটা বলার আগেই পাশ থেকে একটা মেয়ে এসে সুন্দরী মেয়েটাকে বলে ওঠে, কি রে সিমরান, তুই এখানে? আর কখন থেকে তোর হাজবেন্ড ফোন দিয়ে যাচ্ছে? কথাটা শুনে হৃদের দিকে তাকিয়ে জিভে ছোট্ট একটা কামড় দেয় সিমরান। মানে আসলে আমি সিঙ্গেল না, আমার হাজবেন্ড ফোন দিয়েছে, আমি একটু উঠি। ফোন হাতে নিয়ে মেয়েটা উঠে দৌড়ে চলে যায় হৃদের কাছ থেকে। একটু দূরেই আস্তে আস্তে ফ্লোরে লুটিয়ে পড়ছে সামি। হৃদ নিচের ঠোঁটটা দাঁত দিয়ে কামড়ে ধরে তাকিয়ে আছে সামির দিকে। এতেও যেন হাসি থামছে না সামির। পার্টি শেষে সিঁড়ি দিয়ে ওঠার সময় শাড়ির কুচিতে পা পড়ে হোঁচট খায় বৃষ্টি। পেছন থেকে পড়ে যেতেই কেউ একজন ধরে ফেলে কোলে তুলে নেয় তাকে। কুচিগুলো খুলে যাওয়ায় হাত দিয়ে সেগুলো ধরে রেখেছে বৃষ্টি। লোকটা কোলে করে বৃষ্টিকে নিয়ে যাচ্ছে রুমের দিকে। বৃষ্টির চোখ বুঝে আছে। সাজিদ রুমে গিয়ে ধপাস করে নামিয়ে দেয় বৃষ্টিকে। আপনি এমন অসভ্যের মতো আচরণ করেন কেন সাজিদ ভাই? তখন কি করলেন আর এখন সবার সামনে কোলে তুলে নিলেন? সমস্যা কি আপনার? কারণ আমি অসভ্যই, শুধু তোর জন্য অসভ্য। আর আমি তো তোকে হেল্পই করলাম না, তাই না? কাউকে হেল্প করার আগেও পারমিশন নিতে হয়, জানেন না? সাজিদ হুট করে বৃষ্টির মুখের কাছে মুখ এনে বলে ওঠে, সুইট হার্ট, এখন থেকে সব তোমার পারমিশন ছাড়াই হবে। কিছুক্ষণ পর আপনি এখনো যাচ্ছেন না কেন? দেখছেন না আমি কাপড় চেঞ্জ করতে দাঁড়িয়ে আছি? সাজিদ খাটের এক করে বসে 2 পা ফ্লোরে রেখে বলে ওঠে, তো চেঞ্জ কর না, আমি ধরে রেখেছি নাকি? তাছাড়া 2 দিন পর তো এমনিতেই। চুপ করেন সাজিদ ভাই, আর একটাও বাড়তি কথা বলবেন না। আপনি তো দেখছি ভারী ক্যারেক্টারলেস। আপনি এই মুহূর্তে যদি রুম থেকে বের না হন তাহলে আমি চিৎকার করে সবাইকে ডাক দিব। দে চিৎকার, কে মানা করেছে? সবাই যখন তোর এই অবস্থা দেখবে তখন কি ভাববে? তাতে আমার জন্যই ভালো হবে। হয়তো আজই বিয়েটা পড়িয়ে দিতে পারবে সবাই। বৃষ্টি এবার কিছু বলতে পারছে না, শুধু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। ইচ্ছে করছে এক্ষুনি ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে দিতে। বৃষ্টির চোখ লাল হয়ে আছে রাগে ও ঘৃণায়। কয়েক ফোঁটা জল গাল বেয়ে নিচে গড়িয়ে পড়ল। সাজিদ একটা হাসি দেয়, বলে ওঠে, বিয়ের পর এভাবে কান্নাকাটি একদম চলবে না।
তখন আমি নিজেই নিজের কাপড় চেঞ্জ করে দেব। কথাটা বলে রুম থেকে বেরিয়ে যায় সাজিদ। আজ 2 দিন হলো রাজীব আসেনি কলেজে। সেদিন সুব্রতাকে প্রপোজ করার কারণে হৃদ 2 পায়ের মাঝ বরাবর যে লাথি দিয়েছে তাতে অজ্ঞান হয়ে 2 দিন বিছানা থেকে উঠতে পারেনি রাজীব। সুব্রতা আজ কলেজে আসেনি, বাড়িতে নাকি মেহমান এসেছে তাই। ওদিকে সামিও লামিয়ার সাথে নতুন রিলেশন বলে কথা। একা একা বসেছে হৃদ, কিন্তু লামিয়াকেও কেন জানি হৃদের সন্দেহ হয়। কেমন একটা ছলনাময়ী ভাব লামিয়ার মুখে। তবুও সবসময় সব অনুমান ঠিক হয় না, তাই সামিকেও এই ব্যাপারে কিচ্ছু বলল না হৃদ। কলেজ শেষে বাড়ি ফিরছে রাত ও বৃষ্টি। একজনের আঙ্গুলে ফাঁকে আরেকজনের আঙ্গুল দিয়ে ধরে আছে একে অপরের হাত। হেঁটে যাচ্ছে রাস্তার পাশ ধরে। সামনে একটা ফুচকার দোকান থেকে বৃষ্টি বায়না ধরলো ফুচকা খাওয়ার। রাত একটা ফুচকা তুলে বৃষ্টি দিচ্ছে বৃষ্টির মুখে। হাসি মুখে আরাম করে খাচ্ছে বৃষ্টি। বৃষ্টির খাওয়া দেখে অজান্তে হেসে দিল রাত। এর মাঝেও লুকিয়ে থাকে ভালোবাসা। বৃষ্টি ও রাতের মুখে তুলে দিচ্ছে ফুচকা, মুখে একটা প্রসারিত হাসি। একটু দূরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছে সাজিদ। চোখে মুখে যেন বের হচ্ছে আগুনের শিখা। সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে গাড়ি নিয়ে চলে গেল সাজিদ। মনে হচ্ছে রাতের সাথে তার অনেক দিনের শত্রুতা আর তা আজ পুনরায় জেগে উঠেছে। বাড়ি ফিরতে বৃষ্টি হাত ধরে টানতে টানতে উপরে নিয়ে এসেছে সাজিদ। হাত ছাড়াতে মুচড়ামুচড়ি করছে বৃষ্টি, তাতেও যেন কোনো ভ্রুক্ষেপ নেই সাজিদের। টেনে হিসড়ে রুমে নিয়ে গেল বৃষ্টিকে। হিসকে টানে রুমে নিয়ে যাওয়ায় টাল সামলাতে না পেরে ফ্লোরে ছিটকে পড়ে সে। বৃষ্টির চুলের মুঠি ধরে নিজের মুখ বরাবর ধরে সাজিদ খুব শক্ত গলায় বলে ওঠে, ছেলেটা কে হয় তোর? রাগে ও ঘৃণায় বৃষ্টিও খুব শক্ত গলায় বলে দেয়। ও আমার ভালোবাসা। কথাটা বলা মাত্রই সাজিদের একটা সজোরে থাপ্পড়ে আবারও ফ্লোরে ছিটকে পড়ে বৃষ্টি। মাথা তুলে শক্ত গলায় বলে ওঠে বৃষ্টি, আপনাকে মামাতো ভাই বলে সম্মান করি, তার অর্থ এই নয় আপনি যা ইচ্ছা তাই করবেন আমাকে। আমার গায়ে হাত তোলার সাহস ও অধিকার আপনাকে কে দিয়েছে? তখনই বৃষ্টির মা রুমে প্রবেশ করতে করতে বলে। মায়ের কথা টপটপ করে পানি গড়িয়ে পড়লো বৃষ্টির চোখ দিয়ে। যে মানুষটাকে এতদিন সে নিজের আশ্রয় ভাবতো, আর আজ সেই মানুষটার সামনে অন্য কেউ আমার গায়ে হাত তুলছে আর সে বাবা দিয়ে যাচ্ছে। হ্যাঁ, এইটা কি আমার সে মা যে আমার একটু কষ্ট সহ্য করতে পারতো না? নয়নতারা বেগম সাজিদকে বলে ওঠে। তুই একটু বাইরে যা, আমি বুঝাচ্ছি ওকে। সাজিদ বারান্দায় গিয়ে দাঁড়াতেই নয়নতারা বেগম প্রশ্ন ছুড়ে দেয়, কি বললি? ছেলেটা তোর কি হয় আবার বল। বৃষ্টি কাঁদো কাঁদো গলায় বলে ওঠে, আমি ওকে ভালোবাসি মা, বিশ্বাস করো আমি বাঁচতে পারবো না ওকে ছাড়া। রাগে কটফট করতে করতে রুম থেকে বেরিয়ে গেল নয়নতারা বেগম। ওভাবে ফ্লোরে পড়ে রইল বৃষ্টি। পাশের রুমে গিয়ে আবার 1 মিনিট পর ফিরে এলো নয়নতারা বেগম। এবার হাতে একটা বেড। ভয়ে চুপসে যায় বৃষ্টি। নয়নতারার সামনে এগিয়ে এসে বলে, বল ওকে ভালোবাসিস না তুই? বৃষ্টির মুখে কোনো উত্তর না পেয়ে একের পর এক বেল্টের আঘাত করে যাচ্ছে তার সারা গায়ে। মার খেতে খেতে ফ্লোরে লুটিয়ে পড়ল বৃষ্টি। তবুও আমি রাতকে ভালোবাসি না, এই কথাটা মুখ দিয়ে বের হলো না। দাঁতের দাঁত চেপে সহ্য করে নিচ্ছে সে। একসময় সেই সহ্যের বাতটাও ভেঙে গেল তার। মনে হচ্ছে বেল্টের প্রতিটা আঘাত তার শরীরে ঢুকে যাচ্ছে। মায়ের পা জড়িয়ে ধরে হাও মাও করে কেঁদে দিল বৃষ্টি। আমি আর সহ্য করতে পারছি না মা, খুব কষ্ট হচ্ছে আমার। সাজিদ বারান্দা থেকে এসে গাল দুটি চেপে ধরে বৃষ্টির। বৃষ্টি কাঁদো কাঁদো ভাবে অসহায় দৃষ্টি তাকিয়ে আছে সাজিদের দিকে। নিজেকে খুব অসহায় মনে হচ্ছে আজ। বাবাও নেই বাড়িতে। বাবা থাকলে হয়তো আজ আমার সাথে ওসব করার সুযোগই দিত না কাউকেই। বাবা তুমি কোথায়? তাড়াতাড়ি বাড়ি চলে আসো, আমার খুব কষ্ট হচ্ছে আজ, দম বন্ধ হয়ে আসছে আমার। রাগী চোখে বলে ওঠে সাজিদ, আজ এই কষ্টের সাথে মুছে দিবি নিজের জীবন থেকে রাতের নামটা। ভুলে যাবি রাতকে, সরে যাবি রাতের থেকে অনেক দূরে। তা না হলে সরি বলার জন্য রাতকে তুই খুঁজে পাবি না। শুধু তোর জন্য, মন থেকে নয়, তোর দৃষ্টির আড়াল হয়ে যাবে চিরতরে। বুকটা কেঁপে ওঠে বৃষ্টির। সাজিদের পা ধরে বলে ওঠে, প্লিজ রাতকে কিছু করবেন না, আপনার পায়ে ধরছি আমি রাতের থেকে অনেক দূরে চলে যাব, তাও রাতকে কিচ্ছু করবেন না আপনি। গাল টেনে একটা হাসি দেয় সাজিদ। গুড ডিসিশন, কথাটা যেন মাথায় থাকে। বলে হরণ করে রুম থেকে বেরিয়ে গেল সাজিদ।
ফ্লোরে শুয়ে শুয়ে কান্না করছে বৃষ্টি। উঠে বসার শক্তিটুকু পাচ্ছে না সে। বাইক নিয়ে বাড়ি ফেরার পথে রিয়েত খেয়াল করলো স্বামীর গার্লফ্রেন্ড লামিয়া তার থেকে কিছুটা দূরে একটা ছেলেকে জড়িয়ে ধরে আছে। হৃদের বিশ্বাসই হচ্ছে না এটা কি সেই লামিয়া যে স্বামীকে ভুলভাল বুঝিয়ে তার স্বামীর পুরো বিশ্বাসটাই অর্জন করে নিয়েছে। হ্যাঁ, পকেট থেকে ফোনটা বের করলো হৃদ। লামিয়া তার আর স্বামীর থেকে এক ব্যাচ জুনিয়র। স্বামীর গার্লফ্রেন্ড হওয়ায় হৃদের সাথে ভালোই পরিচয় লামিয়ার। লামিয়াকে ফোন দিল হৃদ। হ্যালো ভাইয়া। হ্যাঁ লামিয়া, কোথায় তুমি? ভাইয়া আমি তো বান্ধবীদের সাথে। কি করছো না? এই তো ভাইয়া বাড়ি যাচ্ছি। কেন ভাইয়া, কোনো সমস্যা হয়েছে? না, এমনি। আচ্ছা। ওকে বাই, ইউ ক্যারি অন। ফোন রাখতেই লামিয়ার পাশের ছেলেটা বলে ওঠে, কে ও? ভাইয়া কিন্তু তুমি তো বললে তোমার নাকি কোন ভাই নেই, তাহলে? কাজিন হয়, বাদ দাও। ওহ, হেলমেট পরে লামিয়াদের সামনে দিয়ে বাইক নিয়ে চলে গেল হৃদ। সেদিন স্বামীকে কিচ্ছু বলল না হৃদ। লামিয়ার ব্যাপারে ভালো করে খোঁজ খবর নিতে হবে আগে। পরদিন দেখলো অন্য একটা ছেলের সাথে একটা আবাসিক হোটেল থেকে বের হচ্ছে লামিয়া। স্বামী আর হৃদ বসে আছে রাস্তার পাশে একটা গাছের নিচে। স্বামী উত্তেজিত হয়ে বলে ওঠে, আরে ভাই বল না, কি বলবি? লামিয়াকে তুই কয়দিন ধরে চিনিস? তুই তো জানিস 2-3 মাস। লামিয়ার ব্যাপারে কত কিছুটুকুই জানিস তুই? মানে? দেখ স্বামী, আমি সোজা কথা সোজাভাবেই বলছি, লামিয়াকে ভুলে যা তুই। দেখ রোদ, ফাজলামি করিস না। আমি মোটেও ফাজলামি করছি না স্বামী। লামিয়া কোনো সাধারণ মেয়ে নয়। ও মেয়ের সাধারণ চরিত্র সম্পর্কে তোর কোনো ধারণা নাই। দেখ রোদ, এমন কিছু বলিস না যাতে আমার বন্ধুত্ব নষ্ট হয়। আর আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলার অধিকার তোর নেই। দেখ স্বামী, লামিয়ার ক্যারেক্টারের প্রবলেম আছে, পরে কিন্তু পস্তাতে হবে তোকে। মুখ সামলে কথা বল রোদ। আমি তো ভালোর জন্যই বলছি স্বামী। লামিয়াকে আমি 2 দিন আগেও দেখলাম একটা ছেলের সঙ্গে জড়িয়ে ধরে আছে, আর গতকাল দেখলাম একটা ছেলেকে নিয়ে একটা আবাসিক হোটেল থেকে বেরিয়ে আসছে। এসব 12 ভাতারির পাল্লায় পরে লাইফটা নষ্ট করার মতো মানে হয় না স্বামী। আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে স্বামী হুট করে একটা চর বসিয়ে দেয় এদের কালে। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। তুই আমার বন্ধু, তার অর্থ এই নয় লামিয়ার ব্যাপারে উল্টাপাল্টা যা তা বল। আর আমি মুখ বুজে সহ্য করিনি। আর আমার পার্সোনাল লাইফ নিয়ে তোকে না ভাবলেও চলবে। হৃদ ভাবতেও পারেনি উপকারের প্রতিদানটা এভাবে পেতে হবে তাকে। ঠান্ডা মাথায় বলে ওঠে, ওহ, আমি ভুলেই গেছিলাম লাইফটা তোর, আর তা নিয়ে কথা বলার অধিকার আমার নেই। আমি সরি তোর কাছে। লামিয়া খুব ভালো মেয়ে, আর তোকে নিয়ে সুখী হওয়া এই দোয়াই করি সবসময়। সেখানে বসে রইল স্বামী। বাড়ির পথে রওনা দিল হৃদ। সেদিন মারের পর হুট করে জ্বর ওঠে বৃষ্টির। সারা শরীরে ব্যথা ও জ্বরের কারণে এই 3-4 দিন রাতের সাথে কোনো যোগাযোগ রাখতে পারেনি সে। ওদিকে পাগলের মতো বৃষ্টিকে খুঁজছে রাত। কদিন ধরে কলেজেও যায়নি, ফোনও বন্ধ পাচ্ছে। আর তার বান্ধবীরাও কিচ্ছু জানে না। বৃষ্টির কাছেও আসতে পারছে না রাত। আসতে চেয়েছিল গাড়িটা পার্কিং করে বৃষ্টির বাড়ির পাশে দাঁড়াতে হুট করে একটা গাড়ি এসে তার পাশ দিয়ে চলে যায়। ভাগ্যিস সরে গিয়েছিল, তবুও হাতে লেগে যায়। একদিন হসপিটালে ছিল রাত। ব্যাপারটা একটা অ্যাক্সিডেন্ট ভেবে তেমন পাত্তা দিল না রাতও। আর জ্বর কিছুটা সেরে উঠেছে বৃষ্টির। ফোনটা হাতে নিয়ে চোখ বন্ধ করে আছে, বিছানা থেকে উঠে ফোনটা চার্জে লাগিয়ে দিল সে। শরীরটা এখনো প্রচন্ড ব্যথা করছে। মারের দাগগুলো স্পষ্ট বসে আছে শরীরে। পিঠে বেশি আঘাত লাগায় উপর হয়ে শুয়ে আছে যাতে পিঠে বেশি চাপ না পড়ে। রাতের সাথে কোনো যোগাযোগ না হয় বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা ফাঁকা হয়ে আছে তার। মনে অজস্র ভয়, সাজিদ তার কোনো ক্ষতি করেনি তো আবার। রুমে এসে বৃষ্টির পাশে বসে সাজিদ। সাজিদের দিকে তাকালো না বৃষ্টি। সাজিদকে দেখলেই ব্যথার পরিবর্তন শরীরটা ঘৃণায় চলে যায়। ছি! সাজিদ ঠান্ডা মাথায় বলে ওঠে, কেমন লাগছে এখন? কোনো উত্তর দিল না বৃষ্টি। সাজিদ এবার কর্কশ গলায় বলে ওঠে, কাল রাতের কাছে যাবি, শেষবারের মতো দেখা করে আসবি তার সাথে। যা ছিল সব শেষ করে দিবি তার সাথে। এটা তোর লাস্ট ওয়ার্নিং। কালই সব সম্পর্কের ইতি টানবি তুই। তা না হলে বুঝতেই পারছিস আমি নিজেই ইতি টানতে বাধ্য হব। কথাটা বলেই হরণ করে রুম থেকে বেরিয়ে গেল সাজিদ। আবারও দু চোখ ভিজে এলো বৃষ্টির। ইচ্ছে করছে এখনই ছুটে যেতে রাতের কাছে, শক্ত করে জড়িয়ে ধরতে রাতকে। খুব করে বলতে ইচ্ছে করছে, তুই আমার জীবনের সব। তোকে ছাড়া আমি শূন্য। তুই আমার বেঁচে থাকার অক্সিজেন। আর সেই অক্সিজেন না থাকলে আমার গোটা পৃথিবীরটারও কোনো প্রয়োজন নেই। তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না রাত। আমায় নিয়ে হারিয়ে যা কোনো এক অজানায়, যেখানে কেউ খুঁজে পাবে না আমাদের। কিন্তু চাইলেও তা করতে পারবে না সে যে এখন এক বন্দি খাঁচার পাখি। শরীরের ব্যথা এখনো কমেনি। আগে হালকা জ্বর হলেও মা কাছে বসে থাকতো, আর এখন এত মারের পরও 3 দিন কঠিন জ্বর।
তার একবারের ছোট কাছে এসে প্রশ্ন করলো না। গাড়ি থেকে নামতেই রাতের সামনে ভেসে ওঠে সেই চোয়না মুখটা, যার কারণে তার জীবনকে ঘিরে ধরেছে এক কলঙ্কিত অধ্যায়। কিছুক্ষণ স্থির হয়ে চেয়ে আছে তাই সেই ছোট্টকালের হোম টিউটর আনিসের দিকে। রাতকে দেখে চিনতে পারলো আনিসও, সেও তাকিয়ে আছে রাতের দিকে। রাত টকবক করছে রাতের মাথায়। রাত রাস্তার মাঝে মারতে শুরু করলো আনিসকে, রাস্তায় ফেলে একের পর এক লাথি দিচ্ছে আনিসের গায়ে। তবুও যেন রাগটা কিছুতেই থামছে না তার। এদিক ওদিক তাকাতে চোখে পড়লো একটা দোকানের সামনে বিক্রি করার জন্য কিছু ক্রিকেট ব্যাট রাখা আছে। একটু হেঁটে গিয়ে ওখান থেকে একটা ব্যাট তুলে নিল রাত হাতে। এত বছরের সব রাগ আসছে একদিনেই আনিসকে ফিরিয়ে দেবে। একের পর এক ব্যাটের আঘাতে রাস্তাটা ভিজে যাচ্ছে আনিসের রক্তে। অনেক লোক ভিড় করেছে সেখানে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, দেখেই যাচ্ছে। কেউ বা আবার ফোন করছে পুলিশকে। কিছুক্ষণের মধ্যেই ওখানে এসে হাজির হলো পুলিশ। ততক্ষণে আনিস অজ্ঞান হয়ে গেছে, রক্তে সারা শরীর ভিজে একাকার। রাতকে গাড়িতে করে নিয়ে চলে যাচ্ছে তারা। একটু দূরে গাড়ি দাঁড় করে সব দেখে যাচ্ছে বৃষ্টির বাবা। পাশে ছিল সাজিদও। একটা কাজে সাজিদকে নিয়ে বেরিয়েছে সে। সাজিদ আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, ওই ছেলেটাই হলো রাত, যার কথা আপনাকে বলেছিলাম। বৃষ্টির বাবা এবার কঠিন সিদ্ধান্তে পৌঁছে গেল। আর যাই হোক, এমন একটা সন্ত্রাসীর হাতে নিজের মেয়েকে তুলে দেওয়া যায় না। গ্লাস উঠিয়ে গাড়ি নিয়ে চলে গেল সেও। রাতকে ছাড়িয়ে নিল রুদ্র চৌধুরী। মরতে মরতে কোনোরকমে বেঁচে গেছে আনিস। ওদিকে সাজিদ বৃষ্টিকে রাতের সাথে দেখা করতে না দিলেও তার বাবা এবার বরাবরই নিষেধ করে দিয়েছে রাতের সাথে যেন কোনো ধরনের যোগাযোগ না রাখে বৃষ্টির কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছে তার বাবা। আরো কয়েকদিন বাসা থেকে বের হতে পারেনি বৃষ্টি। দম বন্ধ হয়ে আছে বৃষ্টির, কোনোভাবেই যোগাযোগ করতে পারছে না রাতের সাথে। কোনো নিয়ে নিয়েছে নয়নতারা। ওদিকে ছটফট করছে রাতও, নিজেকে মানাতে পারছে না কোনোভাবেই। হঠাৎ করেই বৃষ্টির যোগাযোগ বন্ধ করে দিল কেন, তাও বুঝতে পারছে না সে। রাস্তায় হঠাৎ হৃদের সাথে দেখা হলো রাতের। কয়েকটা প্রশ্ন করার পরও কোনো উত্তর দিচ্ছে না হৃদ। চোখ দুটো লাল হয়ে আছে তার। দেখে মনে হচ্ছে একটু আগে প্রচুর কেঁদেছে সে। কিছুক্ষণ আগে হৃদের সুব্রতা বসে আছে একটা রেস্টুরেন্টে। সুব্রতা বরাবরই হৃদির মুখের উপর বলে দিল, তোমার সাথে আমি আর সম্পর্ক রাখতে চাই না রিত। এই কয়দিন ধরে দেখছি তুমি আমায় ইগনোর করে চলছো, আর আজ এই কথা বলছো কেন? এমন করছো সুব্রতা, কি করেছি আমি? আর আমার দোষটা তো বলো প্লিজ। আমি একবারও বলছি তোমার কোনো দোষ আছে? আমার আর এই রিলেশনটা এগিয়ে নিতে ভালো লাগছে না, তাই ব্রেকআপ। তুমি বললেই তো আমি মেনে নেবো না সুব্রতা। 8টা বছর নিজের হাতে করা এই রিলেশনশিপ বললেই তো সবকিছু শেষ হয়ে যায় না সুব্রতা? আবার কোনো কিছু সম্ভব না। নেক্সট টাইম তুমি আমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবে না। উঠছি আমি। হৃদ হঠাৎ সুব্রতার হাতটা চেপে ধরে। আমি তোমায় কোথায় যেতে দেবো সুব্রতা? জোর করে হলেও তোমায় রেখে দেবো আমি। তুমি চাইলেই যেতে পারবে না আমার ছেড়ে। সুব্রতা হাতটা ছাড়িয়ে একটা চোর বসিয়ে দেয় হৃদের গালে। এই তুমি ব্রেকআপ মানে বুঝো না? একটা সম্পর্ক ছিল আমাদের, আর তা এখন আর নাই। তুমি না বলতে তুমি আমায় ভালোবাসো, আমার জন্য সব করতে পারবে, তাহলে প্লিজ আজকের পর থেকে কোনো দিন আমার সামনে আসবে না। হরণ করে বেরিয়ে গেল সুব্রতা। চলচল দৃষ্টি সুব্রতা চলে যাওয়ার দিকে চেয়ে আছে হৃদ। হৃদ যেন বিশ্বাসই করতে পারছে না এটা তার সেই সুব্রতা, হৃদের সুব্রতা। বাসায় এসে অনবরত কেঁদে চলেছে সুব্রতা। হিসকে হিসকে কাছে সে চায়নি হৃদকে কখনো কষ্ট দিতে। হঠাৎ মুখ ধরে দৌড়ে ওয়াশরুমে চলে গেল সুব্রতা। হিসকে হিসকে কাঁদতে কাঁদতে কাশির সাথে বেরিয়ে এলো এক দলা রক্ত। বাসায় ফেরার পথে রাতের সাথে দেখা হয় হৃদের, কিন্তু হৃদের মুখে কোনো কথা নেই, শুধু চোখ দুটি লাল হয়ে আছে। চারপাশটা কেমন জানি ধোঁয়াশে ধোঁয়াশে লাগছে হৃদের কাছে। মাথাটাও ঘুরছে। রাত কি কিছু বুঝতে পারেনি তাও? রাত বুঝতেই পারলো হৃদ কোথা থেকে এসছে। রাত পাশের দোকান থেকে একটা খাতা আর কলম নিয়ে কি যেন লিখলো সেটার মাঝে। হৃদ খপ করে নিয়ে নিল সেটা। মাতাল কণ্ঠে বলে ওঠে, এটা আপুকে দিতে হবে তাই তো? দিয়ে দিব, সর সামনে থেকে, আমি বাসায় যাবো। হৃদকে ধরে গেট অব্দি পৌঁছে দিল রাত। ঢুকতে ঢুকতে বাড়ি ঢুকলো হৃদ। ভিতরে ঢুকতেই সাজিদ এগিয়ে এলো তার কাছে। হৃদের মাথায় একটা কথাই ঘুরছে। এই লোকটা আজও আপুকে কষ্ট দিয়ে এসেছে। সাজিদ এগিয়ে এসে বলল, কি হয়েছে তোর? এসব কি করলি তুই? ফুপা আর ফুপি দেখলে কি করবে জানিস? হৃদ সাজিদের গলা ধরে একটা ধাক্কা দিয়ে বলল, এই শালা তোর এখানে কি রে? আমি কি করবো না করবো তোকে বলতে হবে? সর সামনে থেকে। আপুকে আজও কষ্ট দিতে আসছিস না? তোর কপালে শনি আছে বলে দিলাম, লাশ ফেলে দিব তোর। সাজিদ ভালোই বুঝতে পারছে কোনো কথা হুঁশ থেকে বলছে না হৃদ। সে হৃদকে ধরে রুমে দিয়ে আসতে চাইলে তাকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দেয় হৃদ। তারপর ঢুলতে ঢুলতে বৃষ্টির রুমে গিয়ে বিছানা ধপাস করে পড়ে যায়
হৃদ। বৃষ্টি অবাক হয়ে দেখছে কাণ্ড। খুব বিশ্রী গন্ধ আসছে হৃদির শরীর থেকে। বৃষ্টি দরজার কাছে গিয়ে দেখে ড্রয়িং রুমে কেউ নেই। তার মানে হৃদকেও এই অবস্থায় কেউ দেখেনি। ভেতর থেকে দরজা বন্ধ করে দেয় বৃষ্টি। হৃদের হাতে একটা কাগজ দেখতে পেল সে। বিকেলটা আজ খুব ফুরফুরে। হালকা বাতাসে গাছের পাতাগুলো দোল খাচ্ছে। বৃষ্টি দৌড়ে এসে জড়িয়ে ধরছে রাতকে। কিছুক্ষণ নিঃশব্দ চোখের পানি ফেললো বৃষ্টি। রাতের চুল খামচে ধরে রাতের পুরো মুখে চুমু দিয়ে যাচ্ছে বৃষ্টি, যেন আজ হাজার বছর পর দেখা তাদের। বৃষ্টি আবার জড়িয়ে ধরলো রাতকে। হঠাৎ রাতের চোখ পড়লো বৃষ্টির ঘাড়ে অনেকগুলো মারের আঘাত। হাতটা বের করে দেখলো হাতেও আছে অনেকগুলো। বৃষ্টি হাত ধরে টেনে টেনে গাড়িতে নিয়ে গেল রাত। দেখি ওদিকে ঘুরো। কেন? আমি বলছি তাই। বৃষ্টি উল্টো হয়ে বসতে পিঠের দিকে জামার অংশটা উপরে তুলে দিল রাত। দেখে পিঠে হাজারো মারের আঘাত। চোখ ছলছল করছে রাতের। আলতো করে একটা চুমু এঁকে দিল সেই পিঠে। মুহূর্তেই কেঁপে উঠল বৃষ্টি। এত কিছু হয়ে গেল, একটিবার জানানোর প্রয়োজন মনে করলে না আমায়? বৃষ্টি কাঁদো কাঁদো গলায় বলল, অনেকবার যোগাযোগ করতে চেয়েছিলাম তোমার সাথে। তাহলে আজ এলে কিভাবে? আজ আর থাকতে পারছি না। যাই হয়ে যাক না কেন, তবুও তোমাকে দেখতে খুব ইচ্ছে হচ্ছিল। এভাবে কে মেরেছে তোমাকে? আম্মু। আর সব। বাকিটা বলার আগেই খুব ক্ষেপে গেল রাত। চোখ মুখ লাল হয়ে যাচ্ছে ধীরে ধীরে। সন্ধ্যার পর রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছে সাজিদ। হঠাৎ একটা গাড়ি এসে দাঁড়ায় সাজিদের পাশে। কয়েকটা ছেলে নেমে চোখ মুখ বেঁধে গাড়িতে তুলে নেয় সাজিদকে। সাজিদের সামনে একটা চেয়ার নিয়ে বসে আছে রাত। তোর সাহস হয় কি করে বৃষ্টির গায়ে হাত তোলার? এই শুয়োরের বাচ্চা। মারের সাথে অদ্ভুত সব গালিগালাজ রাতের মুখে। অনেকক্ষণ পর সাজিদকে ওভাবে ফেলেই চলে যায় রাত। এখানেই পড়ে থাকবি তুই এই অবস্থায়? নাক মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে সাজিদের। একটু আগে বেল্ট দিয়ে বৃষ্টির গায়ে দেখা প্রতিটি আঘাত দ্বিগুণ করে ফিরিয়ে দিল রাত। কিছুক্ষণ পরে সে দেখে সাজিদ নেই। চেয়ারটায় পড়ে আছে একটা সাদা কাগজ। আমাকে এভাবে তুলে এনে অপমান ও মারধর করাটার সাহস কারোরই নেই, আর তুই সেই দুঃসাহসটা দেখিয়ে দিলি। আই লাইক ইউ ব্রাদার। এবার প্রতিদানটা খুব সহজেই পেয়ে যাবি। রুমে বসে আছে বৃষ্টি। রুমে প্রবেশ করে নয়নতারা বেগম। সেদিনের মতো আজও হাতে তার বেল্ট। ভয়ে চুপসে গেল বৃষ্টি। আজও কি সেদিনের মতোই মারবে তাকে? হয়তো রাতে সে দেখা করার খবরটা মায়ের কান অব্দি পৌঁছে গেছে, কিন্তু আজ তো আর মার সহ্য করার ক্ষমতা নেই তার। নয়নতারা বেগম এসে বলে ওঠে, তোকে না নিষেধ করেছি বাড়ি থেকে বের হবি না? তাহলে কোন সাহসে রাতের সাথে দেখা করতে গেলি তুই? বৃষ্টি কিছু বলতে যাবে তার আগে নয়নতারা বেগম একটা চর বসিয়ে দেয় বৃষ্টির কানে। টাল সামলাতে না পেরে নিচে ছিটকে পড়ে বৃষ্টি। নয়নতারা বেগম বেল্ট দিয়ে আঘাত করতে যাবে, তখনই খেয়াল করে কেউ পেছন থেকে বেলটা ধরে ফেলেছে। রাগী চোখে পেছনে তাকিয়ে দেখে হৃদ ধরে রেখেছে বেলটা। বেয়াদবি তো ভালোই শিখে গেলি রিত। কি শুরু করলে তুমি মা? এটা মানুষের মতো ধৈর্যেরও একটা সীমা আছে। আর আপু মুখ বুঝে সব সহ্য করে নিচ্ছে, তার অর্থ এই নয় যে তুমি সবসময় অত্যাচার করে যাবে তার উপর। মুখে গেলে কিভাবে শাসন করতে হয় সেটা তোর কাছ থেকে আমার শিখতে হবে না রিত। শাসন শব্দটা যখন মাত্রা অতিরিক্ত হয়ে যায় তখন তা অত্যাচারের রূপ নেয়। আর মা হয়েছে বলে এভাবে সন্তানের উপর অত্যাচার করতে পারে না তুমি। কথা মতো না চললে শুধু অত্যাচার নয়, কুচি কুচি করে কেটে নদীতে ভাসিয়ে দিব। শোনো মা, তুমি মাথা ঠান্ডা করো। তুমি এখন কিছুতে স্বাভাবিক অবস্থায় নেই। তোমার একটা এমার্জেন্সি মেন্টালিটি ট্রিটমেন্টের প্রয়োজন। এভাবে চলতে থাকলে তুমি খুব শীঘ্রই। আর কিছু বলার আগেই হৃদের গালেও একটা চর বসিয়ে দেন নয়নতারা বেগম। বৃষ্টির বাবা সবাই বাড়ি ফিরেছে। উপরে চেঁচামেচির আওয়াজ শুনে ওখানে যায় সে। দেখে হৃদের সাথে নয়নতারা তর্কাতর্কি লেগেই আছে, আর বৃষ্টি ঘরের এক কোণে কুড়িশুটি মেরে বসে বসে কাঁদছে। কি হয়েছে এখানে? হৃদ বলে ওঠে, দেখো বাবা, মা পাগল হয়েছে। দিন দিন আপুকে বন্দি ঘরে আটকে রেখে অত্যাচার করেছে সে। দেখো বেলটা দিয়ে আজও মাতে এসেছে। আমি বাধা দিয়েছি বলে আমার সাথেও লেগেছে। একটা মানুষকে কি দিনের পরে দিন মানসিকভাবে চাপে রেখে আবার শারীরিক নির্যাতন করলে তার অবস্থা কি হবে? বৃষ্টির বাবা রাগী চোখে তাকিয়ে আছে নয়নতারার দিকে। এসবের মানে কি? তোমার সব কথা মেনে নেই, তার মানে এই নয় যে আমি তোমায় কিছু বলতে পারবো না। ভুলে যেও না, তোমার একার মেয়ে নয়। রাগে গদগদ করতে করতে রুম থেকে বেরিয়ে গেল নয়নতারা বেগম। দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরে বৃষ্টি হিসকে হিসকে কাঁদছে সে। কাঁদিস না মা, তোর কিছু হবে না। আমি এসে গেছি। আব্বু একটা সত্যি কথা বলবে? বল মা। আমি কি তোমাদের আসল মেয়ে, নাকি কোনো অনাথ আশ্রম থেকে নিয়ে এসেছো আমায়? তুই তো জানিসই তোর মা খুবই বেশি রাগী, তাও কোনো তোর কথার অবাধ্য হোস বলতো। আমি বাঁচতে পারবো না বাবা। রাতকে ছাড়া আমি
অন্য কারো সাথে থাকতে পারবো না। খবরদার, ওই ছেলের নামও মুখে নিবি না। ওইসব গুন্ডা মাস্তানের হাতে আমি আমার মেয়েকে কিছুতেই তুলে দিব না। ও খুব ভালো ছেলে বাবা, বিশ্বাস করো আমায়। নিজের চোখে যা দেখলাম তা তো আর মিথ্যা নয়। কথাটা বলেই রুম থেকে হেঁটে বেরিয়ে গেল বৃষ্টির বাবা। পেছন থেকে কাঁদতে কাঁদতে বলে ওঠে বৃষ্টি, আমার খুব কষ্ট হচ্ছে বাবা। আচ্ছা বাবা, আমি মরে গেলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? খাবার টেবিলে বসে আছে রাত ও রুদ্র চৌধুরী। পুরো বাসায় এখন তাদের দুজনেরই বসবাস। বিষণ্ণ মনে বসে খাবার নাড়াচাড়া করছে রাত। রুদ্র চৌধুরী খেতে খেতে বলে ওঠে, সব বুঝলাম, ওই মেয়েটা কি তোকে ভালোবাসে? হ্যাঁ বাবা। তাহলে সব ছেড়ে চলে আসতে বললো এই বাড়িতে। ওকে নিয়ে যদি তুই সুখী হোস, আমার কোনো আপত্তি নেই তাতে। ও আসবে না বাবা, কারণ সম্পর্কটা ও সবার দোয়া নিয়ে শুরু করতে চাই। অভিশাপ নিয়েও কিছু করবে না বাবা। ও যদি ওর পরিবারকে মানাতে পারে তবেই এই সম্পর্কের পূর্ণতা পাবে। কেমন এলোমেলো হয়ে আছে সবার পথ চলা। আজ কয়েকদিন রাতের সাথে কোনো যোগাযোগ নেই বৃষ্টির। মাঝে মাঝে হৃদের ফোন দিয়ে যোগাযোগ করতে সে। এখন তারও সুযোগ নেই। সারাক্ষণ রুমের আশেপাশে থাকে নয়নতারা বেগম। তার ধারণা এভাবে থাকলে হয়তো রাতকে ভুলে যাবে বৃষ্টি। আমরা জানি সত্যিকারের ভালোবাসাকে কখনো আলাদা করা যায় না, ভোলা যায় না কখনোই। দূরত্ব বেড়ে গেলেও মায়া থেকে যায় একে অপরের প্রতি। শুভ্রতার খবর কানে আসতে দৌড়ে হসপিটালে চলে যায় হৃদ। দেখে অক্সিজেন মাস্ক লাগিয়ে শুয়ে আছে শুভ্রতা। গতকাল থেকে ছটফট করছে শুভ্রতা, মনে এক বড় শূন্যতা। শেষবারের মতো যদি একবার হৃদকে কাছে পেত, একটি বার যদি দেখতে পারতো তাকে। হৃদকে দেখেই পিটপিট করে তার দিকে তাকিয়ে থাকে শুভ্রতা। চোখ বেয়ে গড়িয়ে পড়ছে জল। যে দুটো মানুষ সারা জীবন একসাথে থাকার প্রতিজ্ঞা করেছিল, আজ তারা নতুন সম্পর্ক গড়ে ওঠার আগেই হারিয়ে যাচ্ছে একে অপরের থেকে অনেক দূরে। এটাই কি ছিল তাদের ভাগ্যের লিখন? হ্যাঁ, সবাইকে একটু বাইরে যেতে বলে সে। হৃদ বসে আছে শুভ্রতার পাশে। কেন আমায় সত্যিটা বললে না সুব্রতা? কেন মিথ্যে বলে এতদিন দূরে ঠেলে রেখেছো আমায়? আমায় বললে কি আমি তোমায় ছেড়ে যাব? প্রয়োজনে নিজের জীবন বিনিময় হলেও ফিরে আনবো তোমায়। প্রয়োজনে দেশের বাইরে নিয়ে যাব তোমায়। কেন কতটা দিন আমায় দূরে রাখতে? আমায় দেখলে লুকিয়ে লুকিয়ে থাকতে। দিনের পর দিন তোমার বাসার নিচে দাঁড়িয়ে থাকতাম তোমাকে দেখার জন্য। যদিও তোমার কোনো ভুল ছিল না, তবুও তোমার পাশে দাঁড়িয়ে থাকতাম একটিবার সরি বলার জন্য। যখনই তোমার কথা মনে হয় তখনই ইচ্ছে করতো তোমাকে একটিবার বুকে জড়িয়ে ধরতে। আমায় এমন শাস্তি দিও না সুব্রতা, আমি তোমাকে ভালোবাসি। তোমার দূরত্ব কষ্ট দিলে দিলে শেষ করে দিচ্ছে আমায়। কেন এমন করলে সুব্রতা? কেমন? এখন চলে যাচ্ছে সুব্রতা, যে যাই হোক, যেভাবেই হোক তোমাকে আমি সুস্থ করেই তুলবো। যেখানে দরকার হয় সেখানে গিয়ে যাব তোমায়। আর কতদিন মিথ্যে বলে দূরে ঠেলে দিও না সুব্রতা। তার আর কোনো প্রয়োজন নেই। ডাক্তার বলল আমরা অনেক বেশি দেরি করে ফেলেছি। এখন যা হয় সব উপরওয়ালার ইচ্ছা। তুমি শুধু নিজের খেয়াল রেখো। কথা দাও আমায়, কোনো পাগলামো করবে না। নিজেকে ঘুচিয়ে একদিন অনেক বড় হবে তুমি। আমি না হয় ওই দূর আকাশের তারা হয়েই তোমায় দেখে যাব হৃদ। যখনই আমার কথা মনে হবে তখনই চোখ বন্ধ করে কিছুটা সময় স্থির থেকো। দেখবে আমি তোমার পাশে আছি। রাতে এক গুচ্ছ ফুল নিয়ে ছাদে এসে দাঁড়িয়েও আমি ওই দূর আকাশের তারা হয়ে নীরবতায় ভাষা কথা বলবো তোমার সাথে। কথা দাও আমায়, নিজের খেয়াল রাখবে তুমি। এভাবে বলো না সুব্রতা, কিচ্ছু হবে না তোমার। তুমি বড্ড অগোছালো হয়ে গেছো হৃদ। শরীরের চুলের কিছুরই কোনো যত্ন নাওনি তুমি। আমার অনেক ছোট ছোট স্বপ্ন ছিল। তোমার এই বেখেয়ালিপনাগুলো নিজে ধরে ধরে গুছিয়ে দেব। এখন সেই ছোট্ট ইচ্ছেগুলো তোমাকেই পূরণ করতে হবে। নিজের যত্ন নেবে, জীবনের প্রতি গুরুত্ব দিবে। দেখবে একদিন তুমি অনেক উঁচুতে পৌঁছে গেছো। লাভ ইউ হৃদ, লাভ ইউ সো মাচ। টেক কেয়ার ইয়োরসেলফ। শুভ্রতা মারা যাওয়ার পর থেকে কেমন চুপচাপ হয়ে গেছে হৃদ। সারাদিন একা একা বসে থাকে একটা অন্ধকার ঘরে। সেই ছোট্টবেলা থেকেই রিলেশনে একতরফা ভালোবাসাকে হঠাৎ করেই হারিয়ে শখটা ভালোই পেয়েছে সে। অন্ধকার ঘরে বসে সিগারেটের ধোঁয়া ওড়াতে ব্যস্ত হৃদ। ধোঁয়ায় অন্ধকার হয়ে আছে রূপটা। হয়তো খুব বেশি দিন থাকবে না এই বিষণ্ণতা, ঠিক হয়ে যাবে আস্তে আস্তে সব। এই কয়েকদিনে বৃষ্টির সাথে কোনো ধরনের যোগাযোগ নেই রাতের। আগে যোগাযোগের মাধ্যম ছিল হৃদ, এখন সেই রাস্তাটাও বন্ধ। ওদিকে বৃষ্টির মাঝে চাইছে যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা দিয়ে দিতে, কারণ বিয়েটা হয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে। ইদানিং পাগলামি বেড়ে গেছে বৃষ্টির, এভাবে আর থাকা যাচ্ছে না। রাতকে ছাড়া দম বন্ধ হয়ে আসছে তার।
এতটা দিন কষ্ট করে পরিবারকে মানাতে পারেনি সে। সামনে যাই পাচ্ছে তাই ভাঙচুর করছে বৃষ্টি। তার একটাই কথা, প্রয়োজনে মরে যাব, তবুও রাতকে ছাড়া ওই সাজিদকে বিয়ে করবে না সে। তার মায়ের কঠিন জেদ, প্রয়োজনে মেয়েকে কেটে নদীতে ভাসিয়ে দেবে, তবুও রাতের সাথে বিয়ে দেবে না মেয়েকে। বৃষ্টির বিয়ের কথা শুনে আর দূরে থাকতে পারছে না রাত। ছুটে চলে এলো বৃষ্টির কাছে। রাস্তায় দাঁড়িয়ে আছে রাত, বারান্দায় দাঁড়িয়ে রাতের দিকে চেয়ে আছে বৃষ্টি। ইচ্ছে করছে পাখি হয়ে উড়াল দিয়ে চলে যেতে রাতের কাছে। কথা নেই, শুধু চোখ দিয়ে পানি পড়ছে তার। রাতও ছলছল দৃষ্টিতে চেয়ে আছে বৃষ্টির দিকে। আগের বৃষ্টি ও এখনকার বৃষ্টির মাঝে খুব তফাৎ খুঁজে পাচ্ছে সে। মুখে নেই কোনো হাসির রেখা, চেহারাটাও কেমন ভাঙ্গাচোরা অবস্থার মতো পড়ে আছে। স্নিগ্ধ মসৃণ চুলগুলো কেমন উস্কো খুস্কো। প্রচুর কান্না পাচ্ছে রাতের, কিন্তু ছোটবেলা থেকেই যে কাঁদতে অভ্যস্ত নয়। এই জল অনেক আগেই শুকিয়ে গেছে, তবুও আজ ধরে রাখতে পারছে না কান্না। মনে হচ্ছে এই জল শুকায়নি, মনের কোনো এক স্থানে জমা হয়েছিল এতদিন, আর আজ তা বেরিয়ে আসতে চাইছে। বৃষ্টি খেয়াল করলো একটা গাড়ি এসে থামলো রাতের সামনে, আর সেখান থেকে কিছু ছেলে নেমে এসে ঘিরে ধরলো রাতকে। ওদিকে কোনো ভ্রুক্ষেপ নেই রাতের, এক দৃষ্টিতে চেয়ে আছে বৃষ্টির দিকে। হঠাৎ একটা ছেলে এসে লাথি দিল রাতের পিঠে। রাত কিছুটা নড়ে উঠলেও এখনো তাকিয়ে আছে বৃষ্টির দিকে। ছেলেগুলো সবাই মিলে রাতকে বাড়তে শুরু করলো। বারান্দা দাঁড়িয়ে চিৎকার দিয়ে দিয়ে কাঁদছে বৃষ্টি। বারান্দায় বৃষ্টির পাশে এসে দাঁড়ায় সাজিদ। রাতের করুণ অবস্থা দেখে হাসছে সে। ছেলেগুলো এখনো মারছে রাতকে। এবার বৃষ্টি সহ্য করতে না পেরে সাজিদের পা জড়িয়ে ধরে হাও মাও করে কাঁদছে। প্লিজ ওকে আর মারিয়েন না, আমি কথা দিচ্ছি আপনি যা বলবেন তাই করব। তবুও রাতকে ছেড়ে দিন, আপনার পায়ে ধরছি। আমি রাতকে আর মারবেন না, যা বলবেন তাই করব আমি। প্রয়োজনে রাতের সাথে আর কোনো যোগাযোগ করব না কখনো, তবুও ওকে ছেড়ে দিন। সাজিদের মুখের দিকে তাকিয়ে দেখে রাতের দিকে চেয়ে চেয়ে হাসছে সাজিদ। সাজিদের মুখে কোনো উত্তর না পেয়ে রাতের কাছে যাওয়ার জন্য দৌড় দিল বৃষ্টি। পেছন থেকে হাতটা খপ করে ধরে ফেললো সাজিদ। আজ আর রাতের কাছে যেতে দেবে না বৃষ্টিকে। সাজিদ যেটা করতেই রাতকে ছেড়ে গাড়ি নিয়ে চলে যায় ছেলেগুলো। বারান্দায় বৃষ্টিকে ফেলে ভিতরে চলে যায় সাজিদ। রাতের দিকে তাকিয়ে তাকিয়ে কেঁদে যাচ্ছে বৃষ্টি। হাঁটুতে ভর করে উঠে দাঁড়ায় রাত। নাক দিয়ে মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে তার। রাত এক দৃষ্টিতে চেয়ে আছে বৃষ্টির দিকে। এই বন্দি কাজে কতই না কষ্ট পাচ্ছে বৃষ্টি। বৃষ্টি হাত দুটি জোর করে চেয়ে আছে রাতের দিকে। আমায় ক্ষমা করে দিও রাত। হয়তো সুখটা আমাদের কপালে নেই, হয়তো সৃষ্টিকর্তা আমাকে তোমার পাঁজরের হাড় দিয়ে বানায়নি। আমাদের কপালটাই পোড়া মনে হয়। প্লিজ আমায় ক্ষমা করে দিও তুমি। ভাগ্য বড়ই নিষ্ঠুর। ভাগ্যে থাকলে আবার দেখা হবে একই রাস্তায়। দূরত্ব বেড়ে গেলেও তুমি থেকেই যাবে আমার মনের মণিকোঠায়। তুমি চলে যাও রাত, প্রতিজ্ঞা রক্ষা করতে আজ আমি ব্যর্থ। প্লিজ তুমি চলে যাও, আমি না হয় তোমার জীবনে বেঈমান হয়েই থেকে যাব। মুখ চেপে কাঁদতে কাঁদতে ভিতরে চলে গেল বৃষ্টি। কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থেকে চলে যাচ্ছে রাতও। আজ দুজনের চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অঝরে জল। আজ থেকে আলাদা হয়ে গেছে দুজনের পথ চলা। আজ থেকে দুজনই ভিন্ন পথের পথযাত্রী। এক পা করে চলে যাচ্ছে রাত। প্রতিটা পা যেন আজ গড়ে তুলেছে দূরত্বের বিশাল ব্যবধান। বিছানায় পড়ে বালিশে মুখ গুজে অঝরে কাঁদছে বৃষ্টি। বুক ফাটা কান্না যাকে বলে। মনে আসছে হাজারো অভিযোগ, কেন তার সাথে এমন হতে হলো? হ্যাঁ, কতজনের ভালোবাসায় তো পূর্ণতা পায়। অন্যদের মতো যদি আজ আমাদের দুজনের ভালোবাসাও পূর্ণতা পেত, তাহলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? হ্যাঁ। বাসা দরজা অব্দি পৌঁছতে ছুটে আসে রুদ্র চৌধুরী। রাতের গায়ের বিভিন্ন অংশে রক্ত দেখে অস্থির হয়ে পড়েছে। কি হয়েছে বাবা তোর? এই অবস্থা কেন তোর? না বাবা, তেমন কিছু না। রাস্তা দিয়ে আসতে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল। এটা ছোট। অস্থির হয়ে রাতকে নিয়ে গাড়িতে বসে রুদ্র চৌধুরী। হসপিটালে চলে যায় রাতকে নিয়ে। কাটা স্থানগুলো ড্রেসিং করে বেঁধে দিচ্ছে ডক্টর। ছেলের এমন অবস্থা সহ্য করার ক্ষমতা নেই রুদ্র চৌধুরী। ক্যাবিনের বাইরে পায়চারি করছে সে। হঠাৎ চোখ পড়লো একটু দূরে বসে থাকে একটা মহিলার উপর। এত বছর পর সেই চেনা মুখটি দেখে আজও ঘৃণা হচ্ছে তার। কিন্তু আগের মতন এই মানুষটা সুন্দর লোহাকেও যেমন সামান্য মরিচিকে নষ্ট করে দেয়, তেমনই নষ্ট হয়ে গেছে সামিয়া। দেখে মনে হচ্ছে অনেক বছর কোনো যত্ন পায়নি সে। রুদ্রকে দেখেই তার কাছে আসে সামিয়া। ঘৃণার ছাপ এখনো রুদ্রের মুখে স্পষ্ট। নীরবতা ভেঙে সামিয়া বলে ওঠে, কেমন আছো? কোনো উত্তর দিল না রুদ্র। সামিয়া আবারও বলে ওঠে, বিচ্ছেদের এতটা বছর পেরিয়ে গেল, আজও কি রাগ করে আছো আমার উপর? এবার সামিয়ার দিকে তাকায় রুদ্র। রাগ? কোনটা রাগ আর কোনটা ঘৃণা আশা করি আপনাকে বোঝাতে হবে না। আপনি করে বলছো যে? তুমি করে বলতেও একটা মায়ার দরকার হয়, যা অনেক আগেই ঘৃণায় পরিণত হয়ে গেছে। যাই হোক, কেন এসেছো এখানে? এবার কেঁদে দিল সামিয়া। বাবাকে দেখতে এসেছিলাম, কিন্তু সেই ভাগ্যটাও
আমার কপালে নেই। সেদিন তোমার সাথে ডিভোর্স হওয়ার পর বাড়িতে যেতে নিষেধ করে দিয়েছিল বাবা। তিনি বলেছে তার কোনো মেয়ে নেই। মাও বলে দিয়েছিল আমাকে পেটে ধরে অনেক বড় পাপ করে ফেলেছে সে। সকলের কাছ থেকে দূরে দূরে ছিলাম এতটা বছর। বাবার অসুস্থতার কথা শুনে ছুটে এসেছিলাম। ভেবেছিলাম এত বছর পেরিয়ে গেছে, তাদের অভিমানের পাল্লাটাও কিছুটা হালকা হয়েছে, কিন্তু না, বাবা তার অভিমানকেই বড় করে রেখেছে। একটিবার দেখতে দেওয়ার অনুমতি দিলেন না আমাকে। মা তো চোখ ঢেকে দূর দূর করে বের করে দিয়েছে আমাকে, যেন আমি ওখানে থাকলেও ওদের পাপ হয়ে যাবে। এতটুকু বলে চোখ মুছে নেয় সামিয়া, আবারও বলে ওঠে, তুমি কেন এসেছো? আমার ছেলেটা একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই না? কি হয়েছে রাতের? আমি একটিবার দেখা করতে চাই ওর সাথে। কতটা বছর দেখি না তাকে। ওর সাথে দেখা করার সম্মানটুকু রেখেছো তুমি? লজ্জাটা তোমার এতটাই হ্রাস পেয়েছে যে এতটুকু ছিল আমার ছেলেটা, তার কথাও একবার ভাবলে না? আর দেখা করিয়ে রাতের পুরনো ক্ষতটা জাগিয়ে তুলতে চায় না। রুদ্র চৌধুরী উঠে যাবে তখনই তার হাতটা ধরে ফেলে সামিয়া। আমাকে কি আর একটিবার সুযোগ দেওয়া যায় না? কথা দিচ্ছি, কাজের লোক হয়ে পড়ে থাকবো ওই বাড়িতে। এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নেয় রুদ্র চৌধুরী। যে ভুল করে আবার নিজের ভুলটা স্বীকার করে তাকে ক্ষমা করা যায়, কিন্তু বিশ্বাসঘাতককে নয়। রাতের কাছে চলে যায় রুদ্র চৌধুরী। রাতেরও সব কমপ্লিট। বাসায় নিয়ে যাচ্ছে রাতকে। ডক্টর বলেছে 2-1 দিন রেস্টে থাকতে হবে রাতকে। বের হতে হবে। সামিয়ার উল্টো পথে হাঁটা ধরলো তারা। তার সামিয়াকে খেয়াল করেনি রাত। পেছন থেকে ছলছল দৃষ্টিতে নিজের ছেলের দিকে তাকিয়ে আছে সামিয়া। জীবনে একটা ভুলের জন্য সবকিছু থেকে সে বঞ্চিত সে। না হলে তার সেই ছেলে, স্বামী, শাশুড়ি, 4 জনের ছোট্ট সুখী সংসারটা আজও বেঁচে থাকতো। সব হারিয়ে এভাবে কাঁদতে হতো না আজ। সেদিনের পর আর যোগাযোগ হয়নি রাত ও বৃষ্টির। যোগাযোগ বন্ধ থাকলেও দুই দিকের দুইটি প্রাণ আজও গভীর রাতে ঘুমহীন ছটফট করতে থাকে। বেশ কয়েকটা দিন পেরিয়ে গেছে। নিজেকে মানিয়ে নিতেও মোটামুটি শিখে গেছে বৃষ্টি, কিন্তু তীব্র বিষণ্ণতা ঘিরে ধরেছে রাতকে। এই বিষণ্ণতা যেন পূর্বের চাইতেও ভয়ঙ্কর। ওইদিকে শুভ্রতাকে হারানোর শখটা থেকে আজও বেরিয়ে আসতে পারেনি হৃদ। অন্ধকার রুম আর সিগারেটের ধোঁয়া, এগুলো যেন তার নিত্যদিনের সঙ্গী। রাত তখন 3টে। ফোনটা বেজে উঠলো রাতের। ফোনের দিকে তাকিয়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল রাত। আজ কতদিন পর এই নম্বরটা থেকে ফোন এলো। ফোন রিসিভ করে কানে তুলো রাত। হ্যালো, কেমন আছো? ভালো, তুমি? ভালো। আবার কিছুক্ষণ নীরবতা। প্রচুর কান্না পাচ্ছে বৃষ্টির, তবুও কান্না চাপা রাখলো সে। নীরবতা ভেঙে রাত বলে ওঠে, হঠাৎ এতদিন পর কি মনে করে? কান্না চেপে রাখতে না পেরে এবার কেঁদে দিল বৃষ্টি। কতটুকু দূরত্ব বেড়ে গেছে তাদের মাঝে। হ্যাঁ, কারণে অকারণে ফোন দেওয়া মানুষগুলো আজ ফোন দেওয়ার আগে কোনো কারণ খুঁজে বের করতে হয়। বৃষ্টি চাপা কান্নার শব্দে যেন ফেটে যাচ্ছে রাতের বুকের ভেতরটা। বৃষ্টি কান্না থামিয়ে চোখ মুছে বলে ওঠে, কালকে দেখা করতে পারবে? কখন? বিকেলে। পারবো। রাতেরও বৃষ্টির সাথে দেখা করাটা জরুরি। বৃষ্টি দেওয়া সবকিছু ফিরিয়ে দিতে হবে তাকে, বিশেষ করে গিটারটা। সারা রাত আর ঘুম হয়নি রাতের। ফুরফুরে বিকেলটায় সামনাসামনি দাঁড়িয়ে আছে দুজন। উত্তর দিক থেকে হালকা শীতল হাওয়া বইছে। এটাই হয়তো আমাদের শেষ দেখা রাত। এরপর হয়তো ভাগ্যটা হবে কিনা জানি না, তবে আমার জীবনের স্পেশাল সময়গুলো তুমি আমাকে উপহার দিয়েছিলে। একটা অনুরোধ করব রাত। একটা নয়, আজ তুমি 1000টা অনুরোধ করো। সব অবাধ্য অনুরোধগুলো আজ আমি বাধা দিব না। তোমার শেষবারের মতো একবার জড়িয়ে ধরি। হাতটা বাড়িয়ে দিল রাত। ছলছল দৃষ্টিতে রাতের বুকে ঝাঁপিয়ে পড়ল বৃষ্টি। আজ থেকে রাত বৃষ্টির সকল সম্পর্কের ইতি ঘটে গেল। হয়তো বৃষ্টি পা বাড়াবে এক নতুন জীবনের দিকে, আর রাত পা বাড়াবে তীব্র একাকিত্বের পথে। এভাবেই কেটে গেল আরো কয়েকদিন। ওদিকে সাজিয়ে তো বৃষ্টির বিয়ের বাকি মাত্র 2 দিন। তীব্র যন্ত্রণা এসে হানা দিল বৃষ্টির বুকে। মনে হচ্ছে জীবনের সব থেকে বড় অংশটা সে হারিয়ে ফেলছে এই 2 দিন পর। আচ্ছা, রাতের জীবনে যখন অন্য কেউ জড়িয়ে পড়বে তখন তাকেও কি এভাবে ভালোবাসবে সে, নাকি আরো বেশি বাসবে, নাকি আরো কম? না, আর সহ্য হচ্ছে না বৃষ্টির। এদিকে ওদিকে হারাহাটি করে সব আবার নতুন করে দেখছে হৃদ। গত 1 মাসে যে ঝড়টা বয়ে গেছে তার উপর দিয়ে, তাতে দিন দিন অবনতির দিকে হেলে পড়েছে তার জীবন। হয়তো শখটা একটু বেশি পেয়েছে সে। ছেলে এমন অবস্থা থেকে টেনশনে পড়ে গেল হৃদের বাবা। এই 1 মাসে অনেক চেষ্টাও করেছে তার জন্য, তেমন কোনো সমস্যা খুঁজে পায়নি। ওই একটু একটু চিন্তায় এমনটা হয়েছে। ঠিক হয়ে যাবে এক সময়, তবে সবসময় চিন্তামুক্ত রাখতে হবে তাকে। দেখতে দেখতে কেটে গেল আরো একটা দিন। বিয়ের বাকি মাত্র আর 1 দিন।
রাতের ফোনে বেজে উঠলো একটা অচেনা নম্বর। রিসিভ করলো না রাত, আবার বেজে উঠতে রিসিভ করে রাত। বিরক্তি মাখা গলায় বলে ওঠে। হ্যালো, কে? ওপাশ থেকে কেউ নরম সুরে বলে ওঠে। আমি। মুহূর্তে যেন একটা ছোট্ট ঝাঁকুনি দিয়ে উঠলো রাতের শরীরে। একটা শীতল হাওয়া অনুভব করলো বুকের ভেতর। যেই কণ্ঠস্বর শুনে নিজেকে সামলে রাখতে পারবে না সে, সেই প্রিয়জনের নম্বর, আইডি সব ব্লক লিস্টে রেখে দিয়েছে দিনের পর দিন। কারণ সেই কণ্ঠস্বর সে শুনতে চায় না, চাইলেই হয়তো ঠিক রাখতে পারবে না নিজেকে। কিন্তু আজ অন্য একটা নম্বর দিয়েই ছেড়ে যখন গেল, তাহলে আবার মাঝে মাঝে ক্ষত জাগিয়ে দেওয়া দরকার কি? হ্যাঁ? নীরবতার অবসান ঘটিয়ে বৃষ্টি বলে ওঠে। কাল আমার বিয়ে। মুহূর্তে যেন দমটা আটকে গেল রাতের। বৃষ্টির সাথে এখন কোনো সম্পর্ক না থাকলেও কষ্ট হচ্ছে, আজ খুব বেশি কষ্ট হচ্ছে। নিজেকে শান্ত রেখে রাত বলে ওঠে। ওয়াও, কংগ্রাচুলেশনস, শুভকামনা রইল তোমার নতুন জীবনের জন্য। মুহূর্তেই ওপাশ থেকে কান্নায় ভেঙে পড়ে বৃষ্টি। তার জীবনটাই যেন এক কান্নাময় হয়ে গেল। ফোনটা কেটে দিল রাত, কারণ বৃষ্টি কাঁদছে আর সেই কান্না সহ্য করার ক্ষমতা যে তার নেই। এদিকে এই সময়টা রাতের অবস্থা দেখে বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে তার বাবা রুদ্র চৌধুরী। রুদ্র চৌধুরী ধারণা নতুন কেউ এলে তার জীবনটা ঘুচিয়ে দিতে পারবে, যেমনটা বৃষ্টি দিয়েছিল। কিন্তু রাত এতে সম্পূর্ণ বিরোধিতা করে। তার একটাই কথা, সে আর কারো জীবনের খেলনা হতে চায় না। আজ বৃষ্টির বিয়ে খুব বড় করে হচ্ছে না, শুধু বৃষ্টির ফ্যামিলি আর সাজিদের ফ্যামিলি। সবকিছু ঠিকঠাক হয়ে গেলেই তখন বড় করে অনুষ্ঠান করবে। এখন শুধু বিয়েটা হলেই হলো। হৃদকেও দেখতে পাচ্ছে না কেউ। হয়তো এই বিয়েতে ঘোর বিপত্তি তার, আর সেও এখন মন মানসিকতায় কিছুটা দুর্বল। বিয়ের প্রায় সব রেডি, কাজী সাহেবও চলে এসছে। এই মুহূর্তে বৃষ্টি অনুভব করতে পারছে যে সে ফ্যামিলির কথা ভাবতে গিয়ে কত বড় ভুল ডিসিশনটা নিয়ে ফেলেছে। বারবার শ্বাস আটকে যাচ্ছে তার, মনে হচ্ছে এক্ষুনি জ্ঞান হারাবে সে। হঠাৎ করে উপর থেকে চিৎকার দিয়ে উঠলো কেউ একজন। দৌড়ে উপরে চলে গেল বৃষ্টির বাবা ও মা, তার পেছন পেছন গেল বাকি সবাই। গিয়ে দেখে ফ্লোরে পড়ে আছে হৃদ, বাম হাতটা কাটা তার। ধীরে ধীরে রক্তে ভেসে যাচ্ছে ফ্লোরটা। হৃদের বাবা ছেলের এই অবস্থা দেখে অজ্ঞান হয়ে পড়ে। হৃদের মা হলো শক্ত মনে মানুষ, নিজেকে শক্ত রেখে সব সামলে যাচ্ছে সে। এতে চরম বিরক্ত বোধ করছে সাজিদ। যতই সে তাড়াতাড়ি সব শেষ করতে চায়, তখনই একটা না একটা ঝামেলা লেগেই থাকে। তাদের নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করতে থাকে বাকিরা। সেই দিনের মতো বন্ধ হয়ে যায় বিয়েটা। প্রচুর রক্তক্ষরণ হয় হৃদের, তাই 2 ব্যাগ রক্ত দিতে হয়েছে তাকে। হাতে মেইন শিরা কাটেনি দেখে কোনো রকমে বেঁচে যায় সেদিন। কেটে গেল কয়েকদিন। হৃদ মোটামুটি সুস্থর দিকে। তার বাবা বসে আছে তার মাথার পাশটায়। এমন কেন করলি বাবা? তোরাই তো আমার সব। তোরা এভাবে ছেড়ে যেতে চাইলে আমি কি নিয়ে বাঁচবো? হৃদ বাবার হাতটা ধরে বলে ওঠে। বাবা, আমার মনে যতটা কষ্ট জমা হয়ে আছে তার চেয়েও দ্বিগুণ কষ্ট তিলে তিলে শেষ করে দিচ্ছে আমার আপুর জীবনটা। বাবা হয়ে কি মেয়ের সুখটাও চাও না তুমি? সব ঠিকঠাক হতে দেখতে দেখতেই আরো 1টি মাস কেটে গেল। এই 1টি মাস সবচেয়ে বিরক্তিকর ভাবে কাটলো সাজিদের, কারণ তার অনেকটা সময় নষ্ট হয়েছে হৃদের কারণে। সাজিদ এবার উঠে পড়ে লেগেছে, বিয়েটা আবার করেই ছাড়বে সে। এদিকে সে 1 মাস আগে রাতের সাথে কথা হয়েছে বৃষ্টির, এরপর আর যোগাযোগ হয়নি। শুধু সেদিন ফোন করে বলেছিল বিয়েটা ভেঙে গেছে তার। অনেক কিছু বুঝে নিয়েছে এই কয়েকটা দিনে। 2 দিন পরেই আবার বিয়ের তারিখ ফেলো সাজিদ। এবার আর থাকতে পারছে না বৃষ্টি। প্রয়োজনে মরে যাবে, তবু ওই সাজিদকে বিয়ে করবে না সে। ফোনটা হাতে নিয়ে রাতকে ফোন দিল সে। হ্যালো রাত। আবারও কংগ্রাচুলেশনস। কেন? সাজিদের সাথে আবার বিয়ের তারিখ ঠিক হয়েছে এটা বলতে ফোন দিয়েছো নিশ্চয়ই। আমি চলে আসবো কোথায়? তোমার কাছে। অযথা দেখা করে মায়া বাড়িয়ে কি লাভ বলো? আমি একবার সব ছেড়ে চলে আসবো তোমার কাছে। আর থাকতে পারছি না আমি। প্লিজ তুমি নিয়ে যাও আমায় এখান থেকে। দূরে কোথাও হারিয়ে যাও আমাকে নিয়ে। কিছুক্ষণ নিশ্চুপ থাকলো রাত, তারপর বলে উঠল। তুমি কি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছো? হুম। সব ছাড়তে পারবে? হুম। আমায় আবার খেলনা বানিয়ে ছেড়ে দিবে না তো? না। এখন বেরিয়ে আসতে পারবে? না রাত, একটি চিরকুট লিখে রেখে যাব মায়ের জন্য। রেডি থেকো, আমি নিয়ে আসবো তোমায়। রাতের একটা চিরকুটে লিখে বেরিয়ে পড়ে বৃষ্টি। অনেক কিছু ভেবে ছেড়েছিল এই ফ্যামিলির জন্য, কিন্তু সেই ফ্যামিলি তার সুখের জন্য বিন্দুমাত্র স্যাক্রিফাইস করেনি। মুখটা ঢেকে বাড়ির পেছন দিক দিয়ে বেরিয়ে রাতের কাছে চলে যায় বৃষ্টি। দৌড়ে গিয়ে রাতকে জড়িয়ে ধরে থাকে কিছুক্ষণ। চলো, জড়িয়ে ধরার জন্য একটি জীবন সময় পাবে। এখন যত তাড়াতাড়ি চলে যাব ততই ভালো। আর রাফিদেরকে বলে এসেছি তারা কাজী অফিসের সামনে আছে, এখন তাড়াতাড়ি গাড়িতে ওঠো। চলো। গাড়ি চলছে নির্জন রাস্তায়। বৃষ্টি তাকিয়ে আছে
রাতের মুখের দিকে। মুখটা কেমন ফ্যাকাশে হয়ে আছে তার। আজ কতদিন পর রাতকে পেতে যাচ্ছে সে। হঠাৎ গাড়ি ব্রেক করে একটু সামনে ঝুঁকে পড়ে বৃষ্টি। মাথাটা তুলে তাকিয়ে রেখে সামনে সাজিয়ে দাঁড়িয়ে আছে কয়েকটা ছেলে নিয়ে। আর খুব হিংস্র দেখাচ্ছে তাকে। বৃষ্টিকে টেনে গাড়িতে তুলে নিল সাজিদ। রাতের জন্য তার বুক ফাটা আত্মচিৎকার। বৃষ্টিকে নিয়ে সোজা বাড়ি ফিরে এলো সাজিদ। হৃদয় তার বাবা মা সোফায় বসে আছে। সাজিদ সব খুলে বলতে বৃষ্টির মা এসে একটা চড়মালো বৃষ্টির গালে। সাজিদ টানতে টানতে রুমে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল বৃষ্টিকে। ওপাশ থেকে দরজায় বারবার আওয়াজ করছে বৃষ্টি। সেটার পরোয়া না করেই দরজা বাইরে থেকে আটকে দিল সে। তখনই ফোন এলো সাজিদের নম্বরে। ওপাশ থেকে কি বললো তা ঠিক বুঝতে পারলো না বৃষ্টি, তবে সাজিদের রিপ্লাইটা ভালোই বুঝতে পেরেছে বৃষ্টি। গুড, এবার লাশটা পাশের জঙ্গলটাতে ফেলে রেখে আয়। কথাটা শোনা মাত্রই যেন ভো ভো করে ঘুরতে লাগলো বৃষ্টির মাথাটা। রাত না থাকলে তার বাচ্চাটাও অর্থহীন। একটা দীর্ঘশ্বাস ফেলে বৃষ্টি বলে ওঠে, চিন্তা করো না রাত, কথা দিয়েছিলাম আর একা করে দিব না তোমাকে। আমি আমার কথা রাখবো। আমি আসছি তোমার কাছে রাত। একসাথে বাঁচতে না পারি, একসাথে এই প্রকাণ্ড ধরনের মায়া ত্যাগ তো করতে পারবো। এবার দরজাটা ভেতর থেকে বন্ধ করে দেয় বৃষ্টি। ফোনটা পকেটে পুরে বৃষ্টির রুমের দিকে হাঁটা ধরে হৃদ। ভেতর থেকে কোনো আওয়াজ না পেয়ে দরজায় কয়েকটা জোরে জোরে হাত দিয়ে আঘাত করলো হৃদ। তবুও কোনো সারা শব্দ পেল না। সেখান থেকে দৌড়ে বাইরে চলে গেল হৃদ। ওদিকে বৃষ্টি শক্ত করে বেঁধে নিল ওড়নাটা। একটা চেয়ারের উপর দাঁড়িয়ে গলায় ওড়নাটা পেঁচিয়ে নেয় বৃষ্টি। ওদিকে পাইপ বেয়ে উপরে উঠে আসছে হৃদ। হাতটা প্রচন্ড ব্যথা করছে, এখনো পুরোপুরি ঠিক হয়নি। তবুও সেদিকে না থেকে উঠে গেল সে। রুমের দিকে তাকাতে দেখে ওনাটা গলায় পেঁচিয়ে ঝুলে আছে বৃষ্টি। দৌড়ে গিয়ে তাকে নামানোর চেষ্টা করে হৃদ। পা দুটো জড়িয়ে ধরে হালকা করলো বৃষ্টিকে নামিয়ে দৌড়ে দরজাটা খুলে দেয় হৃদ। মুহূর্তে দৌড়ে ভিতরে প্রবেশ করলো তার বাবা মা ও সাজিদ। দেখে বৃষ্টি অজ্ঞান হয়ে গেছে, মাথায় হাত দিয়ে বসে পড়েছে নয়নতারা বেগম। আজ যেন মেয়ে হারানোর কষ্ট কিছুটা বুকে এসে আঘাত করেছে তার। কিছু বলার শক্তিটুকু পাচ্ছে না সে। হৃদা সাজিদ নিয়ে গাড়িতে তুলল বৃষ্টিকে। তার বাবা আর মা অবচেতন হয়ে ছুটছে তাদের পিছে। ওদিকে বেডে শুয়ে এমার্জেন্সিতে নিয়ে গেল রাতকে। রাফি, তন্ময়, রাফিন ও সাজু নিয়ে এসছে তাকে 20 মিনিট আগে। রাতকে ফেলে দিয়ে চলে গেছে সবাই। শরীরে বিভিন্ন জায়গায় ছুরির কোপ। কোনো মতো মিটিমিটি করে চোখ খোলা রাত। দু হাতে ভর করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে সে। ধীরে ধীরে শক্তি কমে আসছে তার। হঠাৎ পকেটে ফোনটা বেজে উঠলো। কাপা কাপা হাতে বের করে তাকে রাফি ফোন দিয়েছে। ফোন রিসিভ করতেই সব জানতে পারে তারা। বাইরে উপসাস পায়চারি করছে রুদ্র চৌধুরী। কান্না বেরিয়ে আসতেও গলায় আটকে আসছে তার। চোখ দুটো জ্বলছে ভীষণ। কিছুক্ষণের মাঝেই একটা গাড়ি এসে দাঁড়ায় নিচে। বৃষ্টিকে নিয়ে ভিতরে আসলো তারা। ডাক্তার বলে চেঁচাচ্ছে হৃদ। সব থেকে অস্থির হয়ে পড়েছে সে। বৃষ্টির এই অবস্থার কারণ যে সাজিদ তাও ভুলে গেছে আজ এক মুহূর্তের জন্য। মনে আসছে একটাই কথা, বোনকে বাঁচাতে হবে আজ। পৃথিবীতে একটা অন্যতম গভীর ভালোবাসার নাম হচ্ছে ভাই বোনের ভালোবাসা। বাইরে রুদ্র চৌধুরী ও রাতের বন্ধুদেরকে দেখে থমকে যায় সাজিদ। ফোনটা পকেট থেকে বের করে সাইডে চলে যায় সে। বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে বৃষ্টির মা। পাশাপাশি নিচের দিকে তাকিয়ে আছে বৃষ্টির বাবা। এবার সবাই পায়চারি করে মায়ের দিকে আর চোখে তাকালো হৃদ। কেন জানি এটাকে দেখা কেন মনে হচ্ছে আজ। সে কি মেয়ের জন্য কাঁদছে নাকি ভাইয়ের ছেলের বউয়ের জন্য কাঁদছে, তাও সন্দেহ আছে। কারণ তিনি তো মেয়ের থেকে ভাইয়ের ছেলেকে বড় করে দেখেছে সবসময়, তাই না? নিজের মেয়েকে ভাইয়ের ছেলে হাতে তুলে দিতেই এতটা অস্থির হয়ে পড়েছিল যে নিজের মেয়ের মুখের হাসিটাও তার কাছে তেতা মনে করছিল। তবুও আজ এসব কিছু বলো না হৃদ, কারণ এসব এখন বলা মানে তার মাকে ডিরেক্টলি অপমান করা। আর ছেলে হয়ে মাকে অপমান করার কোনো যৌক্তিকতা দেখছে না সে। মা বাবা যাই করুক তবুও সন্তানের থেকে ঊর্ধ্বে থাকে তারা সবসময়। কারণ এই বাবা মায়ের উচিলে তো তাদের দুনিয়াতে আসা। সব অভিযোগ পেটের মাঝে হজম করে পায়চারি করতে থাকে হৃদ। পরের দিন বাড়ি নিয়ে এসে বৃষ্টিকে। আর ওদিকে হসপিটালে অক্সিজেন মাস্ক লাগিয়ে শুয়ে আছে রাত। আর মোনাজাত বারবার ছেলের প্রাণ ভিক্ষে চাইছে সৃষ্টিকর্তার কাছে তার বাবা রুদ্র চৌধুরী। বাড়িতে একের পর এক সবকিছু ভেঙে চলেছে বৃষ্টি। কিছু না বলে সোফায় বসে বসে সব দেখে চলেছে তার বাবা। একসময় ভাঙার মতো আর কিছু না পেয়ে কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ে বৃষ্টি। হৃদ সান্ত্বনা দিয়ে যাচ্ছে তাকে। তার বাবা উঠে হাঁটা ধরলো রুমের দিকে। চোখের কোণে জলটা মুছে নিল হাত দিয়ে। স্ত্রীর কথাকে এতদিন প্রাধান্য দিয়ে এসছে সে, কিন্তু আর নয়। এমন কোনো ডিসিশনে স্থির থাকবে না সে যে ডিসিশনে নিজের সন্তানের আর তার মাঝে দূরত্ব বাড়িয়ে তুলবে। সাজিদের মা ও বৃষ্টির মা বসে আছে সোফায়। এটা কি বলছেন আপা? সে ছোট থেকে বৃষ্টিকে আমি আমার ছেলের বউ বানাবো বলে ঠিক করেছি, আর আপনারাও কথা দিয়েছিলেন আমাদের, আর এখন বলছেন সম্ভব না? ভাবি আসলে আমরা চাই আমাদের মেয়ে সবসময় সুখীই থাকুক। হ্যাঁ, অনেক মেরেছি, অনেক বুঝিয়েছি বৃষ্টিকে, কিন্তু কিছুতেই সে তার ভালোবাসাকে ছাড়েনি। এত কিছুর পরেও যদি আমরা এই সিদ্ধান্তে অটল থাকি, তাহলে যে সন্তানের প্রতি আমাদের কোনো ভালোবাসা, আদর, স্নেহ এসব বলাটাও ভুল হবে।
আমরা মা বাবা হয়ে তার উপরে এত বোঝা চাপিয়ে দিতে পারি না। সংসারটা সে করবে, আমিও যাব না, তার বাবাও যাবে না তার সাথে। তাহলে তার সুখে থাকার জন্য বিন্দুমাত্র ইচ্ছাটাকেও কি আমরা প্রাধান্য দেব না? আমরা হাজার চেষ্টা করলেও সাজিদের কাছে আমাদের মেয়েকে আটকে রাখতে পারবো না, কারণ তার মন পড়ে রয়েছে ওই ছেলেটার কাছেই, যে এখনো হাসপাতাল থেকে বারবার বৃষ্টির কথা জিজ্ঞেস করছে। সাজিদের কাছে রাখতে পারবো না মানে? আপনি কোনো চিন্তা করবেন না আপা, একবার বিয়েটা হতে দেন, প্রয়োজনে হাত পা ভেঙে বাড়িতে বসিয়ে খাওয়াবো, তবু আমার ছেলে চাওয়া পূরণ করতেই হবে আমার। সিঁড়ি দিয়ে নামতে নামতে বৃষ্টির বাবা বলে ওঠে, বাড়ির বউ কি হাত পা ভেঙে ফেলে রাখার জিনিস? পুত্রবধূ নিজের মেয়ের সমতুল্য। নিজের মেয়ে যেভাবে আপনাদেরকে মা বলে রাখবে, ঠিক তেমনি পুত্রবধূও তার ব্যতিক্রম কিছু রাখবে না। আপনি চাইছেন শুধু ছেলের জন্য একটা বউ, আর এই ভদ্রলোক এত কিছু হয়ে যাওয়ার পরও আমার কাছে বৃষ্টিকে পুত্রবধূ হিসেবে চায়নি, চেয়েছে একটা মেয়ে। হাত পা ভাঙার জন্য যে আমার কাছে একটা বস্তু চাইছে, তার ঘরে কি আমার মেয়ে সুখী হবে? নাকি যেই ভদ্রলোকের ছেলের সাথে এত অন্যায় করার পরও সে আমার কাছে একটা মেয়ে চাইছে, সেই ঘরে আমার মেয়ে সুখী হবে? আমি সাজিদের বাবার কাছে ক্ষমা চেয়ে নিব। বৃষ্টির সুখের জন্য হলেও আমরা আমাদের কথা রাখতে পারলাম না। বৃষ্টিকে নিয়ে সোজা রাতের কাছে চলে গেল তার বাবা। রুদ্র চৌধুরী খাইয়ে দিচ্ছিল রাতকে, তখন বৃষ্টি ভিতরে ঢুকায় অবাক হয়ে চেয়ে থাকে দুজনে। রুদ্র চৌধুরী বৃষ্টির বাবার কাছে চলে যেতেই বৃষ্টি দৌড়ে গিয়ে হাত রাখে রাতের দুগালে, ওপর থেকে নিচ অব্দি একবার চেয়ে জড়িয়ে ধরে রাতকে। রাতও বৃষ্টিকে বুকে নিয়ে আজসভাবে বসে আছে নিস্তব্ধ হয়ে। ওদিকে বৃষ্টির বাবা ডিসিশন চেঞ্জ করায় বাড়ি ঘরে এক করে ফেলেছে সাজিদ। বৃষ্টির বাড়িতে এসেও কথা বলেছে সে, কিন্তু যেই ফুপি তার জন্য নিজের মেয়েকে দিনের পর দিন কষ্ট দিয়েছে, আর সেই ফুপিও তার কাছে একটা কথাই বলতো, সরি সাজিদ। দুদিন আগেও বাড়ি এসে গন্ডগোল করে গেছে সাজিদ। সোফায় বসে বসে শুধু গেমস খেলছিল রিদ। সাজিদের এমন আচরণে একটুও কান দিল না সে। নিজের শালার ছেলে দেখে কিছু বলল না বৃষ্টির বাবাও। না হলে এমন একটা ছেলেকে নাই করে দেওয়া একজন এমপির পক্ষে কোনো ব্যাপারই না। তবুও চুপচাপ সব সহ্য করে গেছে সে। বাবা মায়ের সাথে এমন উঁচু গলায় কথা বলাতেও কিচ্ছু বলল না রিদ। শুধু সাজিদ চলে যাওয়ার সময় এয়ারফোনটা খুলে রক্তিম চোখে তাকিয়েছিল সাজিদের চলে যাওয়ার দিকে। সেদিন বৃষ্টির ফোনে একটা মেসেজ এলো, তোকে আর তোর ওই রাতকে আমি দেখে নিব। বৃষ্টি তখন ওয়াশরুমে ছিল। রিদ রুমে আসতে মেসেজটা দেখতে পেল সে। দুদিন পর রাতের সাথে বৃষ্টির বিয়ে। দীর্ঘ কষ্টের পর অবশেষে এক হতে যাচ্ছে দুটি প্রাণ। দুপাশে দুইজনের কাছে যেন এই দুটি দিন 2 বছরের সমতুল্য মনে হচ্ছে। ওদিকে অস্থির হয়ে আছে সাজিদ। বৃষ্টি যেহেতু তার হবে না, তাহলে আর কারো হতে দেবে না সে। প্রয়োজনে অ্যাসিড মেরে মুখ ঝলসে দেবে বৃষ্টির। আগামীকাল বৃষ্টির গায়ে হলুদ। সবকিছু প্ল্যানিং চলছে আজ। ওদিকে সাজিদ আসছে বৃষ্টির কাছে। আজই বৃষ্টির সব সৌন্দর্য ধুলোয় মিশিয়ে দেবে সে। এদিকে এই কয়েকদিন ধরে সাজিদের সবকিছুর খোঁজখবর রাখতো রিদ। বলা তো যায় না কখন কি হয়, আর সাজিদের প্রতিও বিশ্বাস নেই তার। তাই এসিডের খবরটাও কানে আসতে সময় লাগলো না রিদের। গাড়ি নিয়ে বেরোনি সাজিদ, সিএনজি করেই যাবে সে, যাতে কেউ বুঝতে না পারে। গেট থেকে বেরিয়ে মেইন রোডে হাঁটছে সাজিদ। এত রাতে সিএনজি চোখে পড়ছে না তার। এসিডের বোতলটাও পকেটে যত্ন করে রেখেছে সে। রাস্তার অপর পাশে একটা সিএনজি দেখে তা থামালো সাজিদ। রাস্তা পার হতে একটা গাড়ি খুব গতিতে এসে উড়িয়ে দেয় সাজিদকে। প্রায় 10-12 হাত দূরে গিয়ে পড়লো সাজিদ। রিদ কিছুটা দূরে গিয়ে গাড়িটা থামিয়ে মাথাটা বের করে একবার তাকালো সাজিদের দিকে। ধীরে ধীরে লোক জমা হচ্ছে সেখানে। তারপর সোজা বাসায় গিয়ে নিজের রুমে শুয়ে পড়লো সে। আধ ঘন্টা পর রিদের বাবা রিদের রুমে এসে ডেকে তোলে রিদকে। কি হয়েছে বাবা, এত রাতে তুমি এখানে? আরে সাজিদ নাকি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে? কি বলো, কখন? তা জানি না, এইমাত্র খবর পেলাম। আমরা ওখান থেকেই যাচ্ছি। সাজিদের মুখের দিকে তাকিয়ে কিছুটা মায়া লাগছিল হৃদের, কিন্তু আজ সে এটা না করলে হয়তো আরো বড় কিছু হয়ে যেত। বাসর ঘরে বসে আছে বৃষ্টি। এখনো রাত আসছে না। দরজার আওয়াজ কানে আসতে নড়ে চড়ে বসলো সে। রাত সোজা ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিল। ঠোঁট ফুলিয়ে ওদিকে তাকিয়ে আছে বৃষ্টি। তার মানে হলো বিয়ে করে ভালোবাসার পরিমাণটা কমে গেছে রাতের। হ্যাঁ, না হলে ঠিকই আগে তার কাছে আসতো। কিছুক্ষণ পর বেরিয়ে এলো রাত। এবার মুখ ফিরিয়ে নিল বৃষ্টি। বৃষ্টি কোনো কথা বলছে না রাতের সাথে। রাত বুঝতে পারলো বৃষ্টি রাগ এবং অভিমান দুটি করেছে। এখন কিনা বাসর ঘরে এসে বউর রাগ ভাঙাতে হবে তার। সবই কপাল। একটা মুচকি হাসি দিয়ে বৃষ্টিকে কোলে তুলে নিল সে। হঠাৎ এমন হওয়ায় রাতের বুকে মুখ লুকিয়ে ফেল বৃষ্টি। কিন্তু আজ তার এত লজ্জা লাগছে কেন? ছাদে দোলনাটার মাঝে বসে আছে দুজন। আকাশে বড় একটা চাঁদ। একটু কাত হয়ে রাতের বুকে মাথা রাখলো বৃষ্টি। হুমায়ুন আহমেদ স্যার বলেছিল এই শহরের মানুষে
জ্যোৎস্নার সৌন্দর্য দেখাতে হলে কোনো এক পূর্ণিমা রাতে পুরো শহরের লোডশেডিংয়ের প্রয়োজন। বেশ কিছুদিন পর রাতের বেলায় ঠিক 12টার সময়ে শীতল বাতাসে নির্জন রাস্তায় হেঁটে চলছে হৃদ। গায়ে সাদা শার্ট, পরনে একটা কালো প্যান্ট আর কালো ব্লেজারটা কাঁধে ধরে রেখেছে এক হাতে। আজ বাসায় ফিরেনি সে, অনেকটা পথ নিঃসঙ্গ হয়ে হেঁটেছে সে। মনটা আজ বিষণ্ণ। ঠিক এই তারিখটায় শুভ্রতার সাথে প্রথম দেখা হয়েছিল তার, আর এই তারিখটাই শুভ্রতাকে হারিয়েছে সে চিরজীবনের মতো। ভালোবাসা মানে প্রেম নয়, সারা জীবন বুকের বাঁ পাশে আগলে রাখার প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার নামই ভালোবাসা। ঠোঁট চলে কাঁদছে হৃদের, চোখ দুটো লাল হয়ে আছে। ফিনফিনে ঠান্ডা হাওয়ায় হেঁটে চলেছে এক নিঃসঙ্গ পথে। অফিসে যাওয়ার সময় রাতের গলার টাইটে বেঁধে দিচ্ছে বৃষ্টি, তারপর মিষ্টি করে বলে উঠল, সাবধানে যাবে। রাত বৃষ্টির কপালে একটা চুমু দিল, তারপর হাঁটু গেড়ে বসে চুমু দিল বৃষ্টির পেটে। হ্যাঁ, বৃষ্টি মা হতে চলেছে। আগমন হচ্ছে ঘর আলোকিত করে তাদের দুজনের ভালোবাসার অংশ। নিচে এসে বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল রাত। রুদ্র চৌধুরী একটা হাসি দিয়ে তাকিয়ে থাকে ছেলের যাওয়ার দিকে। কে বলবে এই ছেলেটা একসময় খুব বিষণ্ণ ছিল, যে ছিল এক বিষণ্ণ রাত। হৃদ ও বৃষ্টির মেয়ের সন্ধ্যা, অর্থাৎ মামা ভাগ্নির কথোপকথন। মামা, ভালোবাসা মানে কি? তৃতীয় শ্রেণীর ভাগ্নির মুখে এমন কথা শুনে ভ্রুকুচকে তাকালো হৃদ। সন্ধ্যা আবারও বলে ওঠে, বলো না মামা, ভালোবাসা মানে কি? চলো চলো, ভালোবাসা মানে হলো এই যে তোকে এত আদর করি, এটাও একটা ভালোবাসা। তোর দাদা তোর বাবা মাকে যে স্নেহ করে, এটাও হলো ভালোবাসা। ঠোঁট ফুলিয়ে সন্ধ্যা বলে ওঠে, ধুর, এই ভালোবাসা না। তুমি যে ভালোবাসার জন্য দেবদাস হয়ে ঘুরে বেড়াও, ওই ভালোবাসা। আচ্ছা মামা, তুমি বিয়ে করো না কেন? কোনো উত্তর না দিয়ে সোফায় হেলান দিল হৃদ। সন্ধ্যা আবারও বলে ওঠে, আচ্ছা মামা, আমি শুনেছি তুমি নাকি ছেঁকা খেয়ে ব্যাকা হয়ে বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছো। হৃদ বড় বড় চোখ করে তাকায় সন্ধ্যার দিকে। তুই এত কিছু জানলি কি করে? আরে মামা, বয়স তো কম হয়নি, 30 পেরিয়ে গেছো। এখন আর এই স্মার্ট মামাটার জন্য একটা কিউট মামনি চাই। আর কয়েক বছর পর তো কেউ মেয়ে দিতে চাইবে না। দাদাটাকে হেলে দূরে ওখান থেকে চলে গেল সন্ধ্যা। হৃদ হা করে আছে, এই পিচ্ছি মেয়ে বলে কি? হ্যাঁ, ঠোঁটের কোণে একটা হাসি দিল হৃদ। তার পিচ্ছি ভাগ্নিটা দুষ্টু হয়েছে, খুবই দুষ্টু।